যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। গোল আলু, গোল আলু, আইডির নাম গোল আলু, আর কোনো আলু খুঁজে পাই নাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স অধ্যায়ের তৃতীয় ক্লাসে। এর আগে অলরেডি আমরা 2টা ক্লাস করে ফেলছি। আগের 2টা ক্লাস বেসিক ক্লাস ছিল, আজকে থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ কিন্তু আজকে থেকে শুরু হবে। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো দেখো এখানে প্রথমে স্লাইডে কয়েকটা চিত্র আছে এখানে, তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, এইসব চিত্র নিয়ে পরে আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের মূল আলোচনা সারি, তারপরে আমি ওই জিনিসগুলো দেখাবো। আসলে একটা অ্যানিমেশন ভিডিও দেখাইতে চাইছিলাম, কিন্তু অ্যানিমেশন ভিডিওটা দেখাইলে কপিরাইট দিয়ে দেয়, ভিডিও আর থাকে না ফেসবুকে। তো এই কারণে অ্যানিমেশন ভিডিওটা দেখাচ্ছি না, ওই ভিডিওটা থেকে কিছু ক্লিপ বা স্ক্রিনশট নিয়ে তারপর ওই জিনিসটা আমি তোমাদের বুঝাই দিব লাস্টের দিকে। ওকে, তো আমরা পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী পর্যন্ত পড়ছিলাম আগের ক্লাসটাতে। আগের ক্লাসটা বেশ অনেক বড় একটা ক্লাস হয়েছিল। তো আগের ক্লাসে আমরা পি টাইপ আর এন টাইপ এই 2 ধরনের অর্ধপরিবাহী পড়ছিলাম। তাহলে তোমরা একটু তাকাও আর খাতার সাথে মিলাও। দেখো পি টাইপ এর পজিটিভ চার্জ ক্রিয়ার বেশি থাকবে। তো সিলিকন ক্রিস্টালের মধ্যে কি মিশালে পি টাইপ হবে বলো? এমনি সিলিকনে, ধরো সিলিকনের একটা ক্রিস্টাল, তাতে 2 লক্ষ হোল 2 লক্ষ ইলেকট্রন থাকবে, 2 লক্ষ হোল থাকবে 2 লক্ষ ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এইবার এই সিলিকনের মধ্যে আমি পি টাইপ অর্ধপরিবাহী চাই, তাহলে পি টাইপ অর্ধপরিবাহীর জন্য কি মিশাইতে হবে? ত্রিযোজী মৌল মিশাইতে হবে। ধরো অ্যালুমিনিয়াম মিশাইলাম, তাহলে অ্যালুমিনিয়াম মিশাইলে কী হবে? এই একটা ফাঁকা হাত নিয়ে প্রবেশ করবে, এবং ওই ফাঁকা হাতে যখন অন্য জায়গা থেকে ইলেকট্রন এসে বসে যাবে তখন কিন্তু এইটা আর অ্যালুমিনিয়াম থাকবে না, অ্যালুমিনিয়াম অ্যাটম থাকবে না, আয়ন হয়ে যাবে। তো অ্যালুমিনিয়াম কি আয়ন হয়ে যাবে? ঋণাত্মক আয়ন হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ঋণাত্মক আয়ন, আর এর যে হোলটা সেটা ফ্রি হয়ে ঘুরে বেড়াবে, সেটা ফ্রি হয়ে ঘুরে বেড়াবে। এটা ছিল হচ্ছে আমাদের পি টাইপ। আর এন টাইপ অর্ধপরিবাহী, এটা যখন আমরা তৈরি করছিলাম, কিভাবে তৈরি করছিলাম? ধরো একটা সিলিকনের ক্রিস্টাল, সিলিকনের ক্রিস্টালের মধ্যে অলরেডি স্বাভাবিক তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রার উপরে স্বাভাবিক তাপমাত্রায়, এতে অলরেডি 2 লক্ষ হোল এবং 2 লক্ষ ইলেকট্রন ছিল, মানে সমান সমান ছিল চার্জ ক্যারিয়ার। 2 লক্ষ হোল বা পজিটিভ চার্জ ক্যারিয়ার, 2 লক্ষ ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার, সমান সংখ্যক পজিটিভ চার্জ ক্যারিয়ার, সমান সংখ্যক নেগেটিভ চার্জ ক্যারিয়ার কিন্তু ছিল। তো এটা তাহলে এন টাইপ হলো কীভাবে? এন টাইপ কেন বলতেছি? কারণ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ারটা বেশি থাকবে, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ারটা বেশি থাকবে। তাহলে এতে আমার পঞ্চযোজী কোনো মৌল মিশাইতে হবে। তো আমরা ফসফরাস মিশাইছিলাম, তোমরা একটু মনে করে দেখো, ফসফরাস মিশাইছিলাম। তো সে কি করবে? তার লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন শেয়ার করার পরে একটা ইলেকট্রন বাড়তি থাকবে, ওই ইলেকট্রনটা সে ধরে রাখবে না, ওই ইলেকট্রনটা সে ছেড়ে দিবে। কারণ অষ্টক পূর্ণ হয়ে যাওয়ার পর একটা ইলেকট্রন যদি কক্ষপথে ধরে রাখে তাহলে সেটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে। তো অস্থিতিশীল অবস্থা যাতে তৈরি না করে, সুস্থিতি অবস্থা যাতে প্রাপ্ত হয়, এই জন্য সে ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। ইলেকট্রনটাকে ছেড়ে দিলে সে তখন ইলেকট্রনকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে পজিটিভ আয়নে পরিণত হলো। আর এই যে ইলেকট্রনটা তখন পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে ফ্রি হয়ে ঘুরে বেড়াইতে পারবে। কি মনে আছে? তাহলে কি হইলো? এখানে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি থাকলো, আর এখানে হোল অর্থাৎ পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি থাকলো। এই কারণে এর নাম ছিল পি টাইপ, এর নাম ছিল এন টাইপ। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়ছিলাম। আমাদের এখন নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ দরকার, এই কারণে আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করব। পিএন জাংশন ডায়োড তৈরি করব কিভাবে? ধরো একটা সিলিকনের ক্রিস্টাল, সেই সিলিকনের একটা ক্রিস্টালের মধ্যে কিছু অংশ আমরা পি টাইপে ডোপিং করব, আর কিছু অংশ আমরা এন টাইপে ডোপিং করব। পাশাপাশি কিছু অংশ, সার্টেন একটা পোর্শন পি টাইপে ডোপিং, সার্টেন একটা পোর্শন এন টাইপে ডোপিং করব। ডোপিং করে আমরা একটা জাংশন ক্রিয়েট করব। এই জাংশনটাকেই বলা হবে পিএন জাংশন, আর এইটাকেই বলা হয় ডায়োড। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। তো এইটা নিয়েই আমাদের আজকের ক্লাসের আলোচনা, যে আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করব। তাহলে সবাই একটু হেডিংটা লিখে ফেলো, পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, এই যে বেসিক জিনিসগুলো যেগুলো তোমাদের পড়াইলাম আগের ক্লাসে,
আগের দুটো ক্লাসে, এই জিনিসগুলো কিন্তু অনেক টিচাররা পড়াবে না, বাট এই জিনিসগুলো কিন্তু দরকার। তুমি এই জিনিসগুলা মানে আজকের ক্লাসে যা শেখাবো বা এর আগে যা শিখাইছি এই জিনিসগুলো তুমি অভাববোধ করবা কখন, যদি তুমি কখনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো। যদি তুমি কখনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে দেখবা যখন টিচাররা পড়াবে তোমাদের ইলেকট্রনিক্সের কোর্স টোর্স যখন পড়াবে, তখন বলবে তোমরা তো এগুলো সব জানো, তো আমরা আসো অ্যাডভান্স থেকে শুরু করি। এই অ্যাডভান্স থেকে শুরু করলে যখন তোমাকে শুরু করবে, ম্যাথ ট্যাথ করবে, ডেরিভেশন দেখাবে, তখন তুমি অনেক কথাই বুঝবা না। ঠিক আছে, যাতে তুমি কথাগুলো বোঝো, যাতে ওই টিচারদের যে টিচাররা যে অ্যাডভান্স জিনিসপাতি পড়াবে যখন অনার্সে গিয়ে, ওই জিনিসগুলো যাতে তুমি বোঝো, তার জন্য কিন্তু আমি একেবারে বেসিক থেকে আলোচনা করছি। সেমিকন্ডাক্টরে একেবারে গোড়া থেকে আলোচনা করা শুরু হয়েছে, যে কিভাবে কোনো সেমিকন্ডাক্টর দিয়ে তড়িৎ পরিবহন করানো যাবে, কিভাবে পিএন জাংশন ডায়োড তৈরি করা যাবে, কিভাবে ট্রানজিস্টর তৈরি করা যাবে, তার একেবারে মূল থেকে আলোচনা করা হয়েছে। কোথাও অংশ ছেড়ে কিন্তু পড়ানো হয়নি। তো এই জিনিসগুলো যদি ধরে রাখতে পারো, পরবর্তীতে খুব উপকার পাবা। তো আসো আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করব। তাহলে দেখো, এইটা হচ্ছে সিলিকনের একটা ক্রিস্টাল। হ্যাঁ, এর অর্ধেক অংশ পি টাইপে ডোপিং করব, আর অর্ধেক অংশ এন টাইপে ডোপিং করব। তো এই হচ্ছে অর্ধেক করলাম। হ্যাঁ, তো এই অংশটা ধরো আমরা পি টাইপে ডোপিং করব, পি টাইপ, আর এই অংশটা আমরা এন টাইপে ডোপিং করব। ডোপিং করে এই যে পাশাপাশি রাখবো, এটাই হবে আমাদের পিএন জাংশন ডায়োড। তাহলে আসো পি টাইপের ডোপিং। এখন পি টাইপের ডোপিংয়ের তোমার তো মূল চিত্র দেখাইছি, যে এই যে সিলিকন ক্রিস্টাল, এই সিলিকন ক্রিস্টালের মধ্যে অ্যালুমিনিয়াম ইনজেক্ট করব, অ্যালুমিনিয়াম ইনজেক্ট করব। এই অ্যালুমিনিয়াম তার লাস্ট কক্ষপথে একটা ফাঁকা ছিল, ওইটা ইলেকট্রন গ্রহণ করে পূর্ণ হওয়ার পরে সে আয়নে পরিণত হবে। যে ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ আয়ন হয়, আর তার যে হোলটা সেটা ফ্রিলি মুভ করে বেড়াবে। তাহলে দেখো, একটা অ্যালুমিনিয়াম আয়নের সাথে একটা হোল জড়িত। কারণ যখন কোনো অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে, যখন অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হচ্ছে, ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, তখন তার জন্য কিন্তু একটা হোল ফ্রি হয়ে থাকতেছে, তাই না? এই হোলটা কিন্তু পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে তখন ঘুরে বেড়াচ্ছে। আর কি কীভাবে ঘুরে বেড়াচ্ছে, ওই যে আমি তোমাকে বলছিলাম যে ধরো এটা ভূমি, এখান থেকে মাটি উঠাও, মাটি উঠায় তুমি মাটির ডিবি করে রাখলা, এখানে মাটির ডিবি করে রাখলা। এবার তুমি একটা কাজ করো, সামনে গিয়ে আরেকটু মাটি খোঁড়ো, ঠিক মাটিটা খুঁড়ে তুমি এখানে এনে পূরণ করে দাও, দেখো গর্তটা এখানে মুভ করে চলে যাবে, গর্তটা সামনে আগাবে। তোমার কাছে মনে হবে কেউ একজন ধরো যে কোথাও থেকে হঠাৎ করে আসলো, এসে মনে হবে যে আরে গর্ত তো এখানে ছিল, গর্ত কেমনে সামনে চলে গেল। ঠিক তেমনিভাবে এই হোলটা কিন্তু মুভ করে বেড়াবে, পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে সে মুভ করে বেড়াবে। তাহলে একটা অ্যালুমিনিয়াম আয়নের জন্য একটা কিন্তু হোল থাকছে। তা আমি এখন এই পুরো এই জিনিসটাকে এখানে আঁকবো না, আমি এই 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 জিনিসটাকে ফোকাস করে আঁকবো। এই যে অ্যালুমিনিয়াম আয়ন, তার জন্য একটা হোল থাকবে। তাহলে তুমি দেখো, এটা পি টাইপ হলেও এর নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে। তো এর মেজরিটি চার্জ ক্যারিয়ারটা দেখাই আমি আঁকবো। তো মেজরিটি চার্জ ক্যারিয়ারটা কি? হোল। আর সেই হোল আসবে কোত্থেকে? একটা করে এই অ্যালুমিনিয়াম থেকে। তাহলে অ্যালুমিনিয়াম তখন যখন ইলেকট্রন গ্রহণ করে হোল মুক্ত করে দিবে, তখন অ্যালুমিনিয়াম সে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হবে। তাহলে আমরা ওই জিনিসটা একটু আঁকতে চাই। তাহলে এই যে দেখো মাইনাস আয়ন, মাইনাস, এই যে এইগুলো হচ্ছে মাইনাস আয়ন, এইগুলো সব অ্যালুমিনিয়াম আয়ন। ওকে, এই যে এগুলো সব অ্যালুমিনিয়াম আয়ন। এবার এই যে এগুলো তো অ্যালুমিনিয়াম আয়ন, আয়ন কি মুভ করতে পারে? অ্যালুমিনিয়াম কি দৌড়াইতে পারে? না, ফিক্সড, ও ফিক্স থাকবে। তাহলে এ যদি ফিক্স থাকে, ও যদি মুভ করতে না পারে, তাহলে ও কিন্তু চার্জ ক্যারিয়ার হবে না, ও চার্জ হবে। তো এই কারণে একে আমি গোল্লার মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু চার্জ ক্যারিয়ার না, তাহলে ও এভাবে গোল্লার মধ্যে থাকুক। ও যে ফ্রি না সেটা বোঝানোর জন্য এই যে গোল্লার মধ্যে রেখে দিলাম, যে মুভ করতে পারবে না। এই মাইনাসগুলো যেখানে আছে, আয়নগুলো যেখানে আছে সেখানেই কিন্তু থাকবে, মুভ করে দৌড়াইতে পারবে না। ওকে, কি ক্লিয়ার? কথা বুঝছো? এবার তাহলে দেখো, এই অ্যালুমিনিয়াম আয়নগুলোর একটা করে হোল থাকবে, এই হোলগুলোকে আমি এই যে এভাবে গোল চিহ্ন দিয়ে লিখতেছি।
এই যে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের আয়নের একটা করে হোল, এগুলো ফ্রি, এই যে হোলগুলো এগুলো থাকবে ফ্রি। ওকে, এবার আসো এন টাইপ। এন টাইপ কীভাবে তৈরি হইতো? এন টাইপ কীভাবে তৈরি হইতো? এন টাইপ তৈরি হইতে হচ্ছে, এন টাইপ তৈরি হইতে হচ্ছে 5 যদি মৌল ফসফরাস, সে তার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়নে পরিণত হইতো, আর এই ইলেকট্রনটা ফ্রিলি মুভ করে বেড়াইতো, ইলেকট্রনটা ফ্রিলি মুভ করে বেড়াইতো। তাহলে ঠিক ওই জিনিসটা আঁকবো। তাহলে ফসফরাস পজিটিভ আয়ন, ফসফরাস পজিটিভ আয়ন, তাহলে যে এই প্লাস এগুলো হচ্ছে আয়ন, এগুলো হচ্ছে ফসফরাস আয়ন। এগুলা কি মুভ করতে পারে? উত্তর হচ্ছে না। তাহলে এগুলা কি চার্জ ক্যারিয়ার? উত্তর হচ্ছে না। তাহলে এগুলা কি? চার্জ। তাহলে গোল্লা দিয়ে দিয়ে এরা তো মুভ করতে পারে না, তাহলে এরা গোল্লার মধ্যে থাকুক। ওকে, আর এই যে ইলেকট্রনটা ছেড়ে দিছে ওটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে এর ফ্রি ইলেকট্রনটাকে এই যে ইলেকট্রন চিহ্ন দিলাম, ইও দিতে পারি, এরকম ইও দেওয়া যায়, ঠিক আছে, ইও দেওয়া যায়। তো ই দিলে খুব ছোট্ট করে লেখা লাগবে, এই কারণে আমি এই যে মাইনাস দিয়ে বোঝাচ্ছি যে এগুলো সব ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। এগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার, এগুলো চার্জ ক্যারি করে, এগুলো মুভ করতে পারে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ফসফরাস কিন্তু একটা করে ফ্রি ইলেকট্রন নিয়ে প্রবেশ করছে, এই কারণে এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তাহলে আমি কি দেখায় আঁকলাম বলো তো? আমি দুই পাশে মেজরিটি চার্জ ক্যারিয়ারটা দেখিয়ে আঁকলাম। আমি এই পাশে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল দেখিয়ে আঁকছি, আর এই পাশে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রনটাকে দেখিয়ে আঁকছি। ওকে, ডান। এই যে পি টাইপ আর এন টাইপ পাশাপাশি বসছে। এবার কথা হচ্ছে পি টাইপ আর এন টাইপ এভাবে পাশাপাশি এভাবে বসে থাকবে নাকি কোনো তড়িৎ পরিবহন টরণ করার জন্য উদ্যত হবে? তড়িৎ পরিবহন করার জন্য উদ্যত হবে। কিভাবে উদ্যত হবে দেখো, একটু খেয়াল করো, দেখো পি টাইপ আর এন টাইপ পাশাপাশি বসে আছে, পি টাইপ এবং এন টাইপ পাশাপাশি বসে আছে। তো পাশাপাশি যদি থাকে তাহলে এই পাশের যে ফ্রি ইলেকট্রনগুলো আছে না, সেই ফ্রি ইলেকট্রনগুলো দৌড়ে লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার, যেমন এই লেয়ারের ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রন, এই লেয়ারের ইলেকট্রন, এই লেয়ারের ইলেকট্রন, আমি 3টা লেয়ার রাখছি। তাহলে লেয়ার বাই লেয়ার ইলেকট্রনগুলো দৌড়ে এই পাশে আসতে থাকবে। কেন? কারণ এই পাশে ফাঁকা চেয়ার পড়ে আছে। তো ফাঁকা চেয়ার পড়ে থাকলে দৌড়ে এসে বসার ট্রাই করবে। ফাঁকা চেয়ার কি? এই যে হোল ভ্যাকান্টগুলো হচ্ছে ফাঁকা চেয়ার। তাহলে এই ফাঁকা চেয়ার ভ্যাকান্টগুলোতে এই ইলেকট্রনগুলো দৌড়ে এসে বসার চেষ্টা করবে। তাহলে তাই হবে, ঘটনা সেটাই ঘটবে। তাহলে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন দৌড়ে এখানে চলে আসবে। অন্য একটা কালি দিই। এই যে ইলেকট্রনটা দৌড়ে এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা দৌড়ে এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা দৌড়ে এখানে চলে আসবে, কারণ ভ্যাকান্ট পাশাপাশি যুক্ত আছে এবং এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হইতে পারে, মানে চার্জ প্রবাহিত হইতে পারে। তাহলে যখন তুমি পাশাপাশি পি টাইপ আর এন টাইপকে রাখবা, তখন এন টাইপ থেকে প্রথম লেয়ারের ইলেকট্রনগুলা এই পি টাইপের এই যে হোল বা ভ্যাকান্টগুলো আছে, এই ভ্যাকান্টগুলোর মধ্যে ইলেকট্রনগুলো এসে বসে যাবে। বলো, একটা ইলেকট্রন আর একটা হোল এটা মিলেমিশে কি হয়ে যায়? একটা ইলেকট্রন আর একটা হোল মিলেমিশে কি হয়ে যায়? মিলেমিশে নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল, মিলেমিশে নিউট্রাল হয়ে যায়। কেমনে, কিভাবে? ধরো এটা একটা মাটির গর্ত, এটা গর্ত আর এটা মাটির ডিবি, এটা মাটির ডিবি। তাহলে মাটি গর্তে ফেলে দাও তো, এই মাটিটা গর্তে ফেলে দাও। তাহলে এই মাটিটা যদি গর্তে ফেলে দেওয়া হয়, ধরো এই মাটির ডিবি থেকে মাটি আমি গর্তে ফেলে দিলাম, তাহলে গর্ত ভরাট হয়ে গেল। গর্ত ভরাট হয়ে যাওয়া মানে কি? এরকম নিউট্রাল হয়ে যাওয়া না? নিউট্রাল না, ওখানে মাটির ডিবি আছে না ওখানে গর্ত আছে। তাহলে একটা মাটির ডিবি আর একটা গর্ত মিলে নিউট্রাল। তাহলে একটা ইলেকট্রন এবং একটা হোল মিলে নিউট্রাল। তাহলে এই যে ইলেকট্রন আর এই হোল মিলেমিশে নিউট্রাল, ইলেকট্রন হোল মিলেমিশে নিউট্রাল। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে একটা ইলেকট্রন এবং একটা হোল এরা যদি মিলে যায়, একটা ইলেকট্রন আর একটা হোল এরা যদি মিলে যায়, মিলেমিশে নিউট্রাল হয়ে যাবে। যখন আর কিছু থাকবে না, না ওখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার থাকবে, না এখানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার থাকবে, কিছুই থাকবে না, মিলেমিশে নিউট্রাল হয়ে যাবে। তাহলে তাই হবে, এরা মিলেমিশে নিউট্রাল হয়ে যাবে। তাহলে পরবর্তী চিত্রটা কেমন হবে দেখতে? পরবর্তী চিত্রটা হবে দেখতে এরকম। আচ্ছা, এখানে আঁকি। দেখো পরবর্তী চিত্রটা কি হবে, এরা তো নিউট্রাল হয়ে গেল। তাহলে এই জায়গাটা মুছে দিলাম। তাহলে নিউট্রাল হয়ে গেলে
এখানে শুধুমাত্র এই আয়নগুলা পড়ে থাকলো, এই আয়নগুলা পড়ে থাকলো, আর এইখানে শুধুমাত্র পজিটিভ আয়নগুলো পড়ে থাকলো। এই যে পজিটিভ আয়নগুলো পড়ে থাকলো, কারণ এদের যে এই যে তিনটা পজিটিভ আয়ন, এই তিনটা পজিটিভ আয়নের যে তিনটা ইলেকট্রন ছিল আর এই যে তিনটা নেগেটিভ আয়ন তাদের যে হোল ছিল, এরা মিলেমিশে নিউট্রাল হয়ে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। তাহলে এখানে আর দেখা যাবে না। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো নিউট্রাল, নিরপেক্ষ একটা অঞ্চল তৈরি হয়ে গেছে। এই জায়গাটা, এই জায়গাটা একটা নিরপেক্ষ অঞ্চল তৈরি হয়ে গেছে এই জায়গাটুকুতে, যে এখানে আর কোনো চার্জ ক্যারিয়ার নেই, না পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে না নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে। অনেকে বলতে পারো যে ভাই এই প্লাস আর এই মাইনাস এরা মিলেমিশে একাকার, না খবরদার, এই প্লাস আর এই মাইনাস মিলেমিশে একাকার হবে না, কারণ প্লাস আর মাইনাস এরা চার্জ ক্যারিয়ার না, এরা কি চার্জ। এই প্লাস আর এই মাইনাস এরা কি চার্জ ক্যারিয়ার, এরা কি চার্জ। আমরা কি করব ভাই, আপনি তো খালি কপি করে যাচ্ছেন, তোমরা পরে আঁকবা, তোমরা এখন দেখো পরে আঁকবা। তাহলে এই মাইনাস এবং এই প্লাস এরা কিন্তু মিলেমিশে একাকার হবে না, কারণ এরা আয়ন, এরা একটা আরেকটার সাথে মিলেমিশে নিউট্রাল হবে না। তাহলে এরা এদের মতো থাকবে, এরকম একটা নিরপেক্ষ অঞ্চল তৈরি করবে যে ওখানে কোনো চার্জ ক্যারিয়ার না নাই। বাংলায় বললে এই অঞ্চলটাকে বলা হয় নিরপেক্ষ অঞ্চল, আর ইংরেজিতে বললে বলা হয় ডিপ্লেশন লেয়ার। নিরপেক্ষ অঞ্চল বা ইংরেজিতে বলা হয় ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার। ওকে, ডিপ্লেশন লেয়ার, নিরপেক্ষ অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। তো এই এই যে অঞ্চলটা, এই অঞ্চলের কোনো চার্জ ক্যারিয়ার আর থাকবে না, নিরপেক্ষ হয়ে যাবে। এইবার কথা হচ্ছে ভাই, এই যে ইলেকট্রনগুলো আছে, এই পজিটিভের আরও তো তিনটা ইলেকট্রন আছে, এই পজিটিভের আরও তিনটাই করে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলা এই পাশে এই হোল বা ভ্যাকান্টগুলার এইখানে আসতে চাইবে কিনা? হ্যাঁ চাইবে, তো চাইবে। এই ইলেকট্রনগুলা দেখো, এই ইলেকট্রনগুলা, এই ইলেকট্রন দৌড়ে এসে এখানে বসতে চাইবে, এই ইলেকট্রন দৌড়ে এসে এখানে বসতে চাইবে, এই ইলেকট্রনটা দৌড়ে এসে এখানে বসতে চাইবে কিন্তু পারবে না। কেন পারবে না? এটাই হচ্ছে কাহিনী। কেন পারবে না? কেন পারবে না? কারণ এরা হচ্ছে এই যে নিরপেক্ষ অঞ্চলে যে আয়নগুলো আছে, এই আয়নগুলা ওদের আসতে দিবে না। ভালো করে শোনো এবার, এই নিরপেক্ষ অঞ্চলের যে আয়নগুলো আছে, এই আয়নগুলা ওদের আসতে দিবে না। কেমনে? এই ইলেকট্রন যখন এই পাশে এই চেয়ারে, এই ফাঁকা চেয়ারে এসে বসতে চাইবে, হোল বা ভ্যাকান্টে এখানে এসে যখন নিউট্রাল হইতে চাইবে, তখন এইখানের যে নেগেটিভ আয়নের যে একটা প্রাচীর আছে না, এই নেগেটিভ আয়নের যে প্রাচীর, ওই ইলেকট্রনকে এই পাশে আসতে দিবে না। ভালো করে বোঝো, এই যে নেগেটিভ আয়ন এদের যে একটা প্রাচীর তৈরি হয়ে গেছে, এই প্রাচীর ভেদ করে এই পাশে আসতে পারবে না। কেন? কারণ এই নেগেটিভ আয়ন যখনই আসতে চাইবে, তখন এই নেগেটিভ আয়নের এই ইলেকট্রন যখন এই পাশে আসতে চাইবে, তখন এই যে নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়নের উপর দিয়ে আসতে হবে। তো উপর দিয়ে আসলে এটা তো ওটাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এই পাশে আর আসতে দিবে না। কথা বুঝলা? ঠিক একইভাবে এই ইলেকট্রনটা যখন এই পাশে আসতে চাইবে, তখন এই যে নেগেটিভ চার্জ এর উপর দিয়ে আসতে হবে, কিন্তু এই নেগেটিভ চার্জ তো ওকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এই পাশে আসতে দিবে না। আচ্ছা, তাহলে পজিটিভ চার্জ ক্যারিয়ার ওই পাশে যাক, পজিটিভ চার্জ ক্যারিয়ার ওই পাশে যাক, না তাও পারবে না। কেন পজিটিভ চার্জ ক্যারিয়ার ওই পাশে যাইতে পারবে না? এই পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল ওই পাশে যখন যাইতে হবে, তখন এই প্লাসের উপর দিয়ে যাইতে হবে। এই প্লাস তখন কি করবে? এই প্লাস তখন একে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে ওই পাশে যাইতে দিবে না। কথা বুঝছো? আবার বলছি, এই পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল যখন ওই পাশে ওই ইলেকট্রনের সাথে যাই মিলে যাইতে চাইবে, ঠিক আছে, মিলে যাইতে চাইবে, তো মিলে যাইতে পারবে না। তো মিলে যাইতে কেন পারবে না? কারণ এই যে হোলটা, এই হোলটা যখন ওই পাশে যাবে, তখন এই পজিটিভ চার্জের যে আয়নটা আছে এটা তখন বিকর্ষণ করবে, বিকর্ষণ করে ওই পাশে যাইতে দিবে না। এইবার শোনো, তোমার আমি একটা কথা বলি, আমি যদি টিচার না হইতাম তাহলে আমি যদি টিচার না হইতাম, যদি না পড়াইতাম, তাহলে মনে করো যে আমি ওই যে মুভি টুভি বানাইতাম আর কি, ডিরেক্টর হইতাম। তো শোনো, এবার তোমার একটা গল্প বলি, আমার সিনেমার একটা গল্প। সিনেমার গল্প হচ্ছে বর্ডারের প্রেম কাহিনী। এটা হচ্ছে বর্ডার, ভালো করে শুনিও, এটা হচ্ছে বর্ডার। তো এই বর্ডারে দেখো, এইটা ধরো বাংলাদেশ আর এটা ধরো ইন্ডিয়া, ধরো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার হচ্ছে এইটা। এবার এই বর্ডার এলাকায় এই যে বাংলাদেশের জনগণ, আর বর্ডার এলাকায় এই পাশে হচ্ছে ইন্ডিয়ার জনগণ আছে। এবার কি হয়েছে, ধরো এই যে পজিটিভ আয়ন, এটা এই ইলেকট্রনটাকে নিয়ে ঘর সংসার করতেছিল, ঠিক আছে, এর জোড়া হচ্ছে এইটা, এর জোড়া হচ্ছে এইটা, এই পজিটিভ আয়নের জোড়া হচ্ছে এই নেগেটিভ ইলেকট্রনটা। ওকে, ঠিক তেমনিভাবে এই যে পজিটিভ আয়ন, এর জোড়া হচ্ছে এই নেগেটিভ ইলেকট্রনটা, এই যে পজিটিভ আয়ন, এই পজিটিভ আয়নের জোড়া হচ্ছে এই ইলেকট্রনটা, ঠিক আছে।
এখন এই যে এইখানে সবার জোড়া, এই যে পজিটিভ আয়নগুলোর জোড়া ইলেকট্রনগুলো, এই পজিটিভ আয়নগুলোর জোড়া ইলেকট্রনগুলো, ঠিক একইভাবে এই পাশে এই নেগেটিভ আয়নগুলোর জোড়া জোড়া হচ্ছে এই হোল। এই যে নেগেটিভ আয়নগুলো, এই নেগেটিভ আয়নগুলোর জোড়া হচ্ছে হোল। এই যে নেগেটিভ আয়নগুলো এদের জোড়া হচ্ছে হোল। তো এরা মিলেমিশে ঘর সংসার করতেছিল। এটা হচ্ছে বর্ডার, বর্ডার দিয়ে রাখছিলাম। তো বর্ডারের এই পাশে এরা, বর্ডারের ওই পাশে ওরা ঘর সংসার করতেছিল, আরামে শান্তিতে ঘর সংসার করতেছিল। এইবার কি ঘটনা ঘটছে, এই যে ইলেকট্রনগুলা ফ্রি ইলেকট্রন যারা গোল্লার মধ্যে নেই এখানে, ওরা তো মুভ করতে পারে। তো ওরা মুভ করতে পারে, দৌড়াইতে পারে, ঘুরতে পারে, এখান থেকে ওখানে যাইতে পারে। ঠিক একইভাবে এই পাশের যে প্লাসগুলা, মানে এই যে হোলগুলা আছে, এই হোলগুলা মুভ করতে পারে, ঘুরতে যাইতে পারে, বেড়াইতে যাইতে পারে। তো এখন এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এই ফ্রি ইলেকট্রন ওদের যে জোড়া, ওদের যে পার্টনার, ঠিক আছে, ওদেরকে গুতাইতেছে যে চলো ঘুরতে যাব। কিন্তু এরা তো ঘুরতে যাইতে পারে না, কারণ এরা তো গোল্লার মধ্যে আছে। এরা কি ঘুরতে যাইতে পারে? ওরা তো ফিক্সড, ওরা তো আয়ন, ওরা ফিক্সড অ্যাটম। তাহলে ওরা ঘুরতে যাইতে পারে না, ঠিক আছে, ওরা ঘুরতে যাইতে পারবে না। তাহলে এই নিয়ে সংসারে একটা গন্ডগোল লেগে গেছে। মানে এরা বলতেছে চলো ঘুরতে যাব, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে যাব, কিন্তু এ তো মুভ করতে পারে না, ওরা তো ওখানে দাঁড়াই থাকে, ওরা মুভ করতে পারে না, ওরা ওই ভিটা ছেড়ে কোনো জায়গায় যাবে না। কি কথা বুঝছো? এইবার আসো, এইবার আসো এই পাশের যে এই নেগেটিভ আয়নগুলো আছে, এই নেগেটিভ আয়নগুলো গোল্লার মধ্যে আছে, ওরাও ঘুরতে টুরতে যাইতে পারে না। তো ওদের যে পার্টনার, এই যে ফ্রি হোল, এই যে ফ্রি হোল, এর যেমন ফ্রি ইলেকট্রন, এর হচ্ছে ফ্রি হোল। এই ফ্রি হোলগুলো ওদেরকে গুদাইতেছে যে চলো ঘুরতে যাব, কিন্তু ওরাও তো ঘুরতে যাইতে পারবে না, ওরা ভিটা ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাবে না। এবার কি হয়েছে, যারা বেশি এই যে চঞ্চল, এই পাশে এদের ইলেকট্রনগুলো চঞ্চল, ফ্রি ইলেকট্রনগুলো বেশি চঞ্চল, দৌড়াদৌড়ি করে, আর এই পাশের ফ্রি হোলগুলো চঞ্চল, দৌড়াদৌড়ি করে। এবার কি ঘটনা ঘটছে, এই নিয়ে তো ধরো যে দুই পাশে সংসারে তো গ্যাঞ্জাম লেগে গেছে। এবার এই গ্যাঞ্জাম লাগার কারণে সংসার গেছে ভেঙে। এবার সংসার ভেঙে কি করছে, যে এই ইলেকট্রন একদিন বলছে তুমি তো আমার ঘুরতে নিয়ে যাবে না, এই যে এইটারে বলতেছে যে তুমি তো আমার ঘুরতে নিয়ে যাবে না, তাহলে আমি চলে গেলাম, ঠিক আছে। আবার এইটারে বলতেছে তুমি তো আমার ঘুরতে নিয়ে যাবে না, তাহলে আমি কিন্তু চলে গেলাম। তো এইভাবে কি হয়েছে, এর পার্টনার আর এর যে পার্টনার, এই দুইটা মিলেমিশে হারাই গেছে, নিউট্রাল হয়ে গেছে, মিলেমিশে হারাই গেছে। তো মিলেমিশে হারাই যখন গেছে, দেখো এর ফ্রি ইলেকট্রন এর হোল মিলেমিশে নিউট্রাল, এর ফ্রি ইলেকট্রন এর হোল এরা মিলেমিশে নিউট্রাল, এর ফ্রি ইলেকট্রন এর হোল এরা মিলেমিশে নিউট্রাল। ঠিক বর্ডার এলাকায় এই ঘটনাটা ঘটে গেছে। তাহলে বর্ডার এলাকায় এই ঘটনাটা ঘটে, এই যে দেখো এই ঘটনাটা ঘটে, এখানে এর আর ফ্রি ইলেকট্রন খুঁজে পাওয়া যাচ্ছে না, এর আর হোলটারে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই দুইটা গেছে গায়া, হ্যাঁ। তাহলে ওই দুইটারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ঠিক একইভাবে এর যে ফ্রি ইলেকট্রন ছিল আর যে এর যে হোল ছিল, এই দুইটা মিলেমিশে নিউট্রাল হয়ে গেছে, ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কথা বুঝছো? তাহলে গেল, ঘর ভেঙে গেল, ঘর সংসার ভেঙে গেল। ঘর সংসার ভেঙে এইবার দেখো কি ঘটনা ঘটছে, এই যে এরা এখন দেখো এদের পার্টনার হারাই ফেলছে, জোড়া হারাই ফেলছে, এর জোড়া নাই, এর যে পার্টনার ছিল এর পার্টনার নাই, গায়েব হয়ে গেছে। তাহলে এরা এখন জোড়া হারাই ফেলছে, এরা এখন বঞ্চিত, এরা বঞ্চিত অঞ্চল, এরা বঞ্চিত অঞ্চলের জনগণ, ঠিক আছে। ওরা ওদের পার্টনারকে হারাই ফেলছে। এবার তাহলে ওরা কি করবে, ওরা একটা সংঘ তৈরি করবে। কি সংঘ তৈরি করবে? চিরকুমার সংঘ তৈরি করবে, ঠিক আছে, যে ওদের পার্টনার নাই আর। তাহলে ওরা এখন মিলে একটা সংঘ তৈরি করছে। এখন কথা হচ্ছে কি, যে অনেকে বলতে ভাই ওদের পার্টনাররা দুইজন মিলে তো গায়েব হয়ে গেছে, তাহলে এরা দুইজন মিলে গায়েব হয়ে যাবে না। এরা দুইজন মিলে গায়েব হইতে পারবে না, কারণ এরা তো বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যাইতে পারবে না, ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশ আসতে পারবে না, এরা মুভ করতে পারবে না। ওকে, তাহলে মুভ যেহেতু করতে পারবে না, ওরা আর গায়েব হইতে পারবে না। ওরা যে পরস্পর মিলেমিশে বলবে যে হ্যাঁ তোমার পার্টনার চলে গেছে, তোমার পার্টনার চলে গেছে, আসো আমরা দুইজন মিলে যাই, না, ওরা দুইজন মিলতে পারবে না, কারণ ওরা দুইজন মনে করো যে খুবই অনেস্ট, ওরা ভিটা মাটি ছেড়ে কোথাও যাবে না। তাহলে ওরা তখন কি করবে, একটা চিরকুমার সংঘ তৈরি করবে, বর্ডারে একটা চিরকুমার সংঘ তৈরি করবে, যে সংঘের কাজ হবে আর কারো যাতে ঘর না ভাঙে। ওই সংঘের কি কাজ? সংঘের কাজ হচ্ছে আর কারো যাতে ঘর না ভাঙে। এদের তিনটার ঘর ভেঙে গেছে, এদের তিনটার ঘর ভেঙে গেছে, এরা মিলে একটা বঞ্চিত অঞ্চল, নিরপেক্ষ অঞ্চল, নিউট্রাল অঞ্চল তৈরি করছে, ডিপ্লেশন লেয়ার তৈরি করছে। এই লেয়ারের কাজ হচ্ছে আর যাতে কারো ঘর না ভাঙে। কিভাবে আর যাতে কারো ঘর না ভাঙে? এবার তুমি ওই যে দেখো এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রন তো এই পাশে আসতে চাই, এই যে হোল এর সাথে মিলেমিশে নাই হয়ে চলে যাইতে চাই, কিন্তু এবার আর পারবে না। কেন পারবে না? কারণ এই পাশের এর যখন ইলেকট্রন, এই ইলেকট্রনটা যখন এই পাশে আসতে চাইবে, তখন এই যে নেগেটিভ আয়নটা আছে, এই নেগেটিভ আয়ন বলবে আমার ঘর ভেঙে গেছে, আমি আর কারো ঘর ভাঙতে দিব না। বুঝতে পারছো? ওর নিজের ঘর ভেঙে গেছে,
ও আরও কারো ঘর ভাঙতে দিবে না। এই কারণে ওই পাশের যখন ইলেকট্রন এই পাশে আসতে চাইবে তখন ও ধরে একেবারে গুলি করে দিবে। বুঝতে পারছো? এরা তখন মনে করো যে বর্ডারের মানে সৈন্য হিসাবে কাজ করবে। এরা ধরো বাংলাদেশের বিজিবি আর এরা ধরো ইন্ডিয়ার বিএসএফ এর মতো কাজ করবে, যে ওই পাশ থেকে কোনো ইলেকট্রন এই পাশে আসলে এই যে বিএসএফ গুলি করে দিবে, বুঝলা? আবার এই পাশ থেকে কোনো হোল যদি ওই পাশে যাইতে চায় তখন এই যে বাংলাদেশের যে বিজিবি ওদের গুলি করে দিবে, বিকর্ষণ করে এই পাশে আর আসতে দিবে না। ঠিক আছে, কথা বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইভাবে আসলে ঘটনাটা ঘটতেছে। তাহলে অনেকের মনে হইতে পারে ভাই এই পাশের যে ফ্রি ইলেকট্রন আরও আছে, সেই ফ্রি ইলেকট্রনগুলো তো এই পাশে আসতে চায়। হ্যাঁ আসতে চায়, বাট পারবে না তো, আসতে চায় বাট পারবে না। তাহলে এই পাশে আসার জন্য ওরা চেষ্টা করতেছে, কিন্তু এই যে নেগেটিভ চার্জের যে প্রাচীর, এই নেগেটিভ চার্জের যে প্রাচীর, নেগেটিভ আয়নের যে প্রাচীর, এরা বিকর্ষণ করে ইলেকট্রনগুলোকে আসতে দিচ্ছে না। ঠিক একইভাবে এই যে হোলগুলো, এই হোলগুলো যে ওই পাশে যাইতে চাইবে, এই পজিটিভ চার্জের যে প্রাচীর, এই প্রাচীরগুলো বিকর্ষণ করে ওদেরকে আর ওই পাশে যাইতে দিতে চাচ্ছে না। বলো বুঝছো কিনা? এইভাবে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে বসে আছে। এইবার কথা হচ্ছে কি, আমরা তো তড়িৎ প্রবাহ চাই, আমরা তো চাই যে ওই পাশের ফ্রি ইলেকট্রন এই পাশে চলে আসুক, একটা তারের মধ্য দিয়ে, একটা পরিবাহীর মধ্য দিয়ে কন্টিনিউয়াস একটা তড়িৎ প্রবাহ ঘটুক, এটা আমরা চাই। কিন্তু আমরা দেখলাম কি পিএন জাংশন ডায়োড, পি টাইপ আর এন টাইপ দুটোকে আলাদা আলাদাভাবে তৈরি করলাম, পাশাপাশি বসানোর পরে দেখলাম এক লেয়ারে শুধুমাত্র চার্জ যাওয়া আসা হলো, একটা দুইটা লেয়ার, এই বর্ডার এলাকায় একটা দুইটা লেয়ারে চার্জের যাওয়া আসা হইল। ঠিক আছে, কিন্তু এরপরে আর কোনো ইলেকট্রন চলাচল করতেছে না। তা আমার তো দরকার ইলেকট্রনগুলোকে চলাচল করানো, ইলেকট্রনগুলো যেন কন্টিনিউয়াসলি চলাচল করে আমাকে একটা তড়িৎ পরিবহন দেয়, চার্জ ক্যারিয়ার মুভ করে আমাকে যেন একটা তড়িৎ পরিবহন দেয়, এটা তো আমাদের দরকার। তাহলে এর জন্য এখন আমরা কি করব? তাহলে এর জন্য কি করতে হবে? ওই যে ইলেকট্রনগুলো বসে আছে না, যারা এই পাশে আসতে চায় কিন্তু পারতেছে না, ওই ইলেকট্রনগুলোকে এই পাশে পাঠাইতে হবে, এইভাবে মনে করো যে এর মধ্য দিয়ে একটা কন্টিনিউয়াস ফ্লো দরকার, এটা আমি চাই। তো এর জন্য কি করব? এই যে ইলেকট্রনগুলা দেখো, এই যে ফ্রি ইলেকট্রনগুলা, এই ফ্রি ইলেকট্রনগুলা এই পাশে আসতে চায়, পারতেছে না আসতে। তো তখন ওরা মনে করো আন্দোলন তৈরি করবে যে আমরা ওই পাশে যাইতে চাই, বর্ডার ভেঙে দাও, আমরা ওই পাশে চলে যাব। ঠিক আছে, এরকম একটা আন্দোলন ওরা তৈরি করবে। ওকে, আন্দোলন তৈরি করবে। ঠিক আছে, তো এই আন্দোলন তৈরি করতে গেলে আন্দোলনে একটা নেতা লাগে, জানা? একটা নেতা লাগে যে আন্দোলনটাকে মোটিভেট করবে। তাহলে মোটিভেটার নিয়ে আসতে হবে, বুঝছো? যে এদেরকে মোটিভেট করবে, মোটিভেট করে ধাক্কা টাক্কা দিয়ে, শক্তি দিয়ে এই পাশে পাঠাই দিবে, যাতে এই লেয়ার ভেঙে, এদের যে লেয়ার, এই বর্ডারের যে বাধা, এই বাধা ভেঙে যেন এই পাশে চলে আসতে পারে। কি কথা বুঝছো? এরা তখন আন্দোলন শুরু করবে, এই যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে, ফ্রি চার্জ ক্যারিয়ারগুলো আছে, এরা তখন আন্দোলন শুরু করবে যে আমরা ওই পাশে যাইতে চাই, তড়িৎ পরিবহন ঘটাইতে চাই, আন্দোলন শুরু করবে। তো আন্দোলন শুরু করার জন্য, আন্দোলন যাতে হয় এর জন্য একটা নেতা আনতে হবে, আন্দোলন যাতে আরও বেশি গতি পায় এর জন্য একটা নেতা আনতে হবে, যাতে এই ডিপ্লেশন লেয়ার বাধা টাধা অতিক্রম করে যেন ইলেকট্রনগুলো এই পাশে চলে আসতে পারে। কথা বুঝছো? তাহলে এইটা আমরা কিভাবে ঘটাইতে পারি? তাহলে আসো এবার একজন নেতা আনতে হবে, যে নেতা তড়িৎ পরিবহনে হেল্প করবে। তাহলে দেখো আমি একটু আরেকবার আঁকি, নাও, এই যে তোমাদের সুবিধার জন্য আমি কপি করে বসাচ্ছি না, আরেকবার আঁকতেছি। তো তোমাদের এখন না আঁকাই ভালো, বুঝছো? এখন না আঁকাটাই ভালো, আগে দেখো ভালো করে। কি দিয়ে লিখছিলাম, কোন কালি দিয়ে? মাইনাস আয়ন। হ্যাঁ, 1 2 3 4টা দিলাম এবার, 1 2 3 4, 1 2 3 4, আর এই পাশে প্লাস আয়ন ছিল। ওকে, এবার দেখো এরা তো নিরপেক্ষ অঞ্চল, এদের তো চার্জ ক্যারিয়াররা পরস্পর মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে অবশিষ্ট আছে কি? এর ইলেকট্রনগুলো অবশিষ্ট আছে, এর হোলগুলো আছে। বলো এদেরগুলো কই? এদেরগুলো ওই যে মিলেমিশে একাকার হয়ে গেছে, ডিপ্লেশন লেয়ারের অঞ্চল, এই অঞ্চলটা ডিপ্লেশন লেয়ারের অঞ্চল।
এই অঞ্চলটা ডিপ্লেশন লেয়ারের অঞ্চল। এইবার দেখো একজন নেতা একজন নেতা হ্যাঁ একজন নেতা আনা লাগবে এখন। হ্যাঁ, তাহলে কি নেতা আনছি দেখো, আমি একজন নেতা আনছি। নেতা মানে ব্যাটারি, একটা ব্যাটারি দিতে হবে, এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিতে হবে। সেই ব্যাটারি কি করবে, ইলেকট্রনগুলোকে মোটিভেট করে এই পাশে পাঠাবে। তো আমি এখানে এই পাশে একটা ব্যাটারি নিলাম। তো সবাই একটু খেয়াল করো, দেখো লিখবা না কেউ আগে, আঁকবা না কেউ আগে। এটা প্লাস, এটা মাইনাস, এই যে ব্যাটারি এনে বসালাম। একজন নেতা আনলাম, নেতা এনে সেই নেতাটাকে এখানে বসালাম। এই হচ্ছে নেতা, এই মোটিভেট করবে ইলেকট্রনগুলোকে ওই পাশে যাওয়ার জন্য। এই বাধার প্রাচীর, এই প্রাচীরের বাধা কত জানো? বাধা হচ্ছে যদি সিলিকন দিয়ে তৈরি করা হয়, হ্যাঁ যদি সিলিকন দিয়ে তৈরি করা হয় তাহলে 0.7 ভোল্ট বাধা। আর যদি জার্মেনিয়াম দিয়ে তৈরি করা হয় তাহলে 0.3 ভোল্ট। কেমনে? এই যে দেখো এই পাশে, এই পাশে মাইনাসের প্রাচীর আর এই পাশে প্লাসের প্রাচীর। তাহলে মাইনাসের প্রাচীর, এটা নিম্ন বিভব, আর এটা প্লাসের প্রাচীর, এটা উচ্চ বিভব। বুঝলা? মাইনাসের প্রাচীর এটা নিম্ন বিভব, আর এটা প্লাসের প্রাচীর, তাহলে উচ্চ বিভব। তাহলে কি হবে, এখানে একটা বিভব ক্রিয়েট হবে না, বিভব পার্থক্য তৈরি হবে না? এই যে স্থিরতরিতে আমরা পড়ছি না, এক পাতে ধরো পজিটিভ চার্জ আর এক পাতে ধরো নেগেটিভ চার্জ, এই যে ধারক পড়ার সময় পড়লাম না? তাহলে এই দুই পাতে, এই পাতে পজিটিভ চার্জ জমা হয়েছে, এই পাতে নেগেটিভ চার্জ জমা হয়েছে, তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে এদের বিভব পার্থক্য এরকম, এই যে প্লাস মাইনাস বিভব পার্থক্য ধরো 8 ভোল্ট বিভব পার্থক্য। তাহলে ঠিক তেমনিভাবে এখানে একটা এই দুই অংশের মধ্যে একটা বিভব সৃষ্টি হবে। তো সিলিকন দিয়ে তৈরি করলে এটার বিভব পার্থক্য হচ্ছে 0.7 ভোল্ট, আর যদি জার্মেনিয়াম দিয়ে তৈরি করা হয় তাহলে 0.3 ভোল্ট। এই হচ্ছে কথা। তাহলে এইটা হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারের পটেনশিয়াল, এটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল। হ্যাঁ, ব্যারিয়ার পটেনশিয়াল, বানান ঠিক আছে কিনা জানি না, লিখলাম তো, ব্যারিয়ার পটেনশিয়াল। ওকে, এবার আসো দেখো আমি কি করছি, একজন নেতা এনে বসাইছি, সেই নেতার এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, পজিটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এইবার কি ঘটনা ঘটছে, যে নেতা এনে বসাইছিলাম, নেতা এনে বসানোর উদ্দেশ্য হচ্ছে এই নেতা এই ইলেকট্রনগুলোকে মোটিভেট করে ধাক্কা দিয়ে এই বিভব প্রাচীর ভেঙে ওই পাশে ইলেকট্রনগুলোকে পাঠাবে। ইলেকট্রনগুলো এইভাবে ফ্লো হইতে থাকবে, এইভাবে এই পুরো বর্তনীর মধ্য দিয়ে ফ্লো করতে থাকবে। এটা আমাদের টার্গেট ছিল। কিন্তু যে নেতা এনে বসাইছি, সেই নেতা এনে বসানোর সাথে সাথে নেতা হয়ে গেছে তেনা। নেতার নেতা নেই, নেতা উল্টে গেছে, নেতা তেনা হয়ে গেছে। এই নেতাকে কিভাবে বসানো হয়েছে, উল্টা ক্রমে বসানো হয়েছে। এই নেতা মোটিভেট করার পরিবর্তে এই ইলেকট্রনগুলোকে আরো ডিমোটিভেট করতেছে। কিভাবে ডিমোটিভেট করতেছে দেখো, এটা কি টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, আর এটা কি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তাহলে এই পজিটিভ টার্মিনাল আর এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে বলো তো এবার ঘটনাটা কি ঘটবে? তখন এই নেতা এই পজিটিভ প্রান্ত, এই প্রান্ত হচ্ছে পজিটিভ, তাহলে কি করতেছে, এই ফ্রি ইলেকট্রনগুলোকে বলতেছে যাস না বাবা, ওই পাশে যাস না, বিএসএফ বিজিবির গুলি খাই মরবি, তো গুলি খাই মরাচ্ছে, তোরা থাক, এই পাশে আয়, আরও এইদিকে টেনে নিয়ে আসবে, আরও এদেরকে ওই পাশে পাঠানোর পরিবর্তে আরও ধরে টেনে নিয়ে আসবে, কারণ এটা পজিটিভ, এই টার্মিনালটা পজিটিভ টার্মিনাল। তাহলে তখন এই যে ইলেকট্রনগুলো, এই যে ফ্রি ইলেকট্রনগুলোকে উল্টা আরও এদিকে টেনে নিয়ে আসবে, এভাবে ধরে টেনে নিয়ে আসবে। তাহলে চিন্তা করো, দেখো ওই নেতা আনার পরিবর্তে, মানে নেতা এসে যে কাজের জন্য আমরা নেতাকে যে পারপাসের জন্য আনতেছিলাম, ও আরও উল্টা কাজ করতেছে। ঠিক আছে, ও আরও উল্টা কাজ করতেছে। তাহলে তখন এই ফ্রি ইলেকট্রনগুলো এই পাশে টেনে নিয়ে আসবে। তাহলে দেখো কিভাবে টেনে নিয়ে আসবে, আমি তোমার একটা ভিডিও দেখাই। এটা পজিটিভ টার্মিনাল, তাহলে এই ইলেকট্রন, এই যে 4টা ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এই পাশে চলে আসলো। ইলেকট্রনগুলো যখন এই পাশে চলে আসবে, তখন এই যে ধরো সাপোজ একটা পাইপের মধ্যে পানি আছে, ধরো এই পাইপটার মধ্যে পানি আছে, ঠিক আছে, ধরো এই পাইপের মধ্যে পানি জমা আছে। এবার তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, এইখান থেকে কিছু পানি ফেলে দাও, ধরো একটা পানির ট্যাপের মতো। তাহলে এইখান থেকে যদি তুমি কিছু পানি এদিকে টান দাও, ধরো কিছু পানি এদিক দিয়ে সরাই নিলা, বলো তো কি ঘটনা ঘটবে? বলো, এখানে যদি কিছু পানি সরাই নেওয়া হয় কি ঘটনা ঘটবে? এখানে কি ফাঁকা হয়ে বসে থাকবে? না। তখন কি হবে, তখন এই পাশ থেকে পানি আবার এই পাশে চলে আসবে না? বলো, এই পাশ থেকে পানিটা আবার এই পাশে চলে আসবে না নরমালি? কি তাই না? বলো, এদিক থেকে যদি আমি টানি, পানিকে যদি এদিক থেকে টানি, তাহলে এখান থেকে পানি চলে আসলে এই পানি আবার সামনে আগায় যাবে না? বলো, এই পানিটা, এখানকার পানিটা আবার সামনে আগায় যাবে না? বলো, এই ঘটনা ঘটবে কিনা? তাহলে ঠিক তেমনিভাবে চার্জ ক্যারিয়ারও একই। এই যে প্লাস, এই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসলো। তাহলে যখন এই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসবে, দেখো আমি একটা হাইলাইটার পেন দিয়ে দেখাই, এই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসলো, এই লেয়ারের ইলেকট্রনগুলোকে টেনে এইদিকে নিয়ে আসলো। টেনে নিয়ে আসলে এই যে ইলেকট্রনগুলো কি এখানে বসে থাকবে? না।
কারণ এই পাশ থেকে একটা পজিটিভের আকর্ষণ আছে। তাহলে পজিটিভের আকর্ষণ থাকলে এই যে ইলেকট্রনগুলো আছে ফ্রি ইলেকট্রনগুলো সেইটা কিন্তু এক লেয়ার সরে গিয়ে এখানে বসে যাবে, এক লেয়ার সরে গিয়ে এখানে বসে যাবে, এক লেয়ার সরে গিয়ে এখানে, মানে লেয়ার বাই লেয়ার সরে আসবে, লেয়ার বাই লেয়ার সরে আসবে। এখানকার ইলেকট্রনগুলো যদি সরে এদিকে চলে আসে তাহলে এখানকার যে লেয়ারে যে ইলেকট্রনগুলো আছে এই লেয়ারের যে ইলেকট্রনগুলো আছে তারা এক লেয়ার সরে যাবে। কি কথা বুঝছো? এক লেয়ার সরে যাবে। তাহলে এক লেয়ার সরে গেলে কি ঘটনা ঘটবে তুমি দেখো তো। এখানকার যে, আমি একটু আঁকি, এখানে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো সরে গেছে। এই যে দেখো এর কোনো ইলেকট্রন আর নাই, ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের আকর্ষণে এদিকে সরে আসছে। কিন্তু এখানকার যে ইলেকট্রনগুলো ছিল এই লেয়ারের যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো কি করবে, এখানে এর যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা তখন এই লেয়ারে সরে যাবে, কারণ এই যে পজিটিভ চার্জের একটা আকর্ষণ, তাহলে এক লেয়ার সরে আসবে। এখানকার যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রন এই পাশে সরে যাবে, এখানে যে ইলেকট্রনগুলো ছিল এক লেয়ার সরে যাবে, এখানে ইলেকট্রন ছিল এক লেয়ার সরে যাবে। কথা বুঝলাম? ঠিক একইভাবে এবার এই পাশে আসো তো, এই পাশে কি ঘটনা ঘটবে, এই পাশে এটা দেখো নেগেটিভ টার্মিনাল আর এইগুলো হচ্ছে ফ্রি হোল। তাহলে ফ্রি হোলগুলো নেগেটিভ টার্মিনালের আকর্ষণ অনুভব করবে, আকর্ষণ অনুভব করে এই দিকে চলে আসবে, এই দিক বরাবর সরে আসবে। তাহলে এদিক বরাবর যখন সরে আসবে, যখন এই ফ্রি হোলগুলো এদিক বরাবর সরে আসবে তখন এই পাশের লেয়ারের যে হোলগুলো আছে সেই হোলগুলো সরে যাবে। ঠিক আছে, এই পাশের লেয়ারের যে ইলেকট্রনগুলো মানে হোলগুলো আছে সেই হোলগুলো সরে যাবে। এইবার ব্যাপারটা কি হবে, তুমি একটা ভিডিও দেখতেছো, চিন্তা করো তুমি একটা ভিডিও দেখতেছো, এই পাশ থেকে এই যে ইলেকট্রন যাচ্ছে, এটা নেগেটিভ টার্মিনাল না, এর ইলেকট্রনের আধিক্য। তাহলে এই পাশ থেকে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন গিয়ে কি হবে, ইলেকট্রন গিয়ে এই পাশে বসে যাবে, এই ইলেকট্রনগুলো এখানে বসে যাবে, বসে গেলে এই পাশে ফাঁকা আছে, এই পাশ থেকে তো ইলেকট্রন আসতেছে, এই পাশগুলো ফাঁকা আছে, তাহলে এই ইলেকট্রনগুলো লাভ দিয়ে তখন এই টার্মিনালে চলে এই প্রান্তে চলে আসবে, এই প্রান্তে চলে আসে ইলেকট্রনগুলো এখানে পূর্ণ হয়ে যাবে, ইলেকট্রনগুলো এখানে পূর্ণ হয়ে যাবে। আর তোমাদের আমি বলছিলাম একটা হোল আর একটা ইলেকট্রন মিলেমিশে কি হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়, মিলেমিশে কি হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। বা তুমি খুব সহজে এভাবে বোঝো যে ঠিক এই পাশে যেমন এক লেয়ার করে ইলেকট্রন সরে গেছে, ঠিক নেগেটিভ চার্জের আকর্ষণের কারণে এক লেয়ার করে হোল এদিকে চলে আসবে, এক লেয়ার করে হোল এদিকে চলে আসবে। শুধুমাত্র যে এক লেয়ার করে চলে আসবে তা না, এখানে মনে করো অনেক লেয়ার আছে, কোটি কোটি লেয়ার আছে, আমি শুধু একটা লেয়ার দিয়ে দেখাচ্ছি, ঘটনাটা এরকম ঘটবে। তাহলে এবার কি হবে, এর যে হোলগুলো ছিল সেই হোলগুলো নেগেটিভের আকর্ষণে সরে গেছে, নেগেটিভের আকর্ষণে এদিকে সরে আসছে। তাহলে এর যে হোলগুলো ছিল তারা এক লেয়ার করে এদিকে সরে যাবে, কারণ হোল হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে পজিটিভ চার্জ ক্যারিয়ার অর্থাৎ হোল নেগেটিভ চার্জের আকর্ষণে এক লেয়ার করে সরে গেল, এক বা দুই লেয়ার করে সরে যাবে, অর্থাৎ কয়েকটা লেয়ার করে সরে যাবে। এই যে এই ঘটনাটা ঘটবে। কি ক্লিয়ার? কথা বুঝছো? এইবার তাহলে বলো তো কি ঘটনা ঘটলো। দেখো বিএসএফ এর সংখ্যা বেড়ে গেছে এবার, এই যে প্রেম বঞ্চিত নিরপেক্ষ অঞ্চলের মানুষজনের, চিরকুমার সংঘের লোকজনের জনসংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে, আর আগে তো শুধুমাত্র এই লেয়ারটা ছিল, এবার এদের সাথে এসে আরও একটা লেয়ার যুক্ত হয়েছে যাদের পার্টনার হারাই গেছে। ঠিক আছে, যাদের পার্টনার হারাই গেছে। তাহলে ঠিক একইভাবে এরা ছিল হচ্ছে বিজিবি, দেখো তাদের সংখ্যা বেড়ে গেছে, এই যে তাদের সংখ্যা বেড়ে গেছে। তাহলে কি হচ্ছে, এই যে প্রেম বঞ্চিত যে অঞ্চল, সেই বঞ্চিত অঞ্চলের জনগণের সংখ্যা বেড়ে গেছে, বঞ্চিত অঞ্চলের জনগণের সংখ্যা গেছে বেড়ে। এই তার মানে দেখো চিরকুমার সংঘের পরিধি বেড়ে গেছে, চিরকুমার সংঘের এলাকা বেড়ে গেছে। আগে চিরকুমার সংঘের এলাকা ছিল এইটুকু, এখন এলাকা আরো বড় হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে এখানে তুমি যত বেশি বিভব দিবা, ভালো করে শুনিও, এখানে যত বেশি বিভব দিবা ডিপ্রেশন লেয়ার তত বাড়তে থাকবে, ডিপ্রেশন লেয়ার আস্তে আস্তে তত বাড়তে থাকবে। এখানে বিভব যত বেশি দিবা, ধরো 2 ভোল্ট দিলা, তার জন্য ডিপ্রেশন লেয়ার যেটা হবে, যদি 4 ভোল্ট দাও ডিপ্রেশন লেয়ার আরো বাড়বে, 6 ভোল্ট দিলে ডিপ্রেশন লেয়ার আরো বাড়বে, 8 ভোল্ট দিলে ডিপ্রেশন লেয়ার আরো বাড়বে। এভাবে যত ভোল্টেজ আমি বাড়াইতে থাকবো তত ডিপ্রেশন লেয়ারের পরিধি বাড়বে, কারণ ভোল্টেজ বাড়াইলে পজিটিভের আকর্ষণে নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইলেকট্রনগুলো এই দিকে সরে আসবে, আর নেগেটিভের আকর্ষণে পজিটিভ চার্জ ক্যারিয়ার যে হোলগুলো আছে সেই হোলগুলো এদিকে সরে আসবে। এইভাবে আস্তে আস্তে ডিপ্রেশন লেয়ারের পরিধিটা বাড়তে থাকবে। তাহলে আগে ডিপ্রেশন লেয়ার ছিল এইটুকু, এখন দেখো ডিপ্লেশন লেয়ার এইটুকু, অর্থাৎ ডিপ্লেশন লেয়ার বড় হবে, ডিপ্লেশন লেয়ার বাড়বে। কিন্তু কোনো তড়িৎ পরিবহন কি হবে বলো, তুমি কি কোনো কারেন্ট পাবা? কোনো কারেন্ট কিন্তু পাবা না, কোনো তড়িৎ পরিবহন কিন্তু হবে না। তাহলে তড়িৎ পরিবহন 0।
ঠিক আছে, তড়িৎ পরিবহন 0। তাহলে দেখো এখানে এমন নেতা আনছি যে নেতা ডিমোটিভেট করে ডিপ্লেশন লেয়ারের পরিধি আরও বেড়ে দিছে। অর্থাৎ তারা মনে করো যে এই বর্ডারের যে চিরকুমার সংঘের যে পার্টি তাদের হয়ে কাজ করছে, উল্টা এদের সাথে ধোকা দিছে, এদেরকে ধোকা দিছে। এই নেতা হচ্ছে ধোকা দিছে, ধোকাবাজি করছে। ঠিক আছে, এইবার আসো আমরা চাই যেন ইলেকট্রনগুলা ওই পাশে গিয়ে তড়িৎ পরিবহন ঘটায়, এটা আমরা চাই। তাহলে এমন নেতা আনতে হবে যে নেতা আসলে সত্যি মোটিভেট করবে, এমন নেতা আনতে হবে যে নেতা সত্যি মোটিভেট করবে। তাহলে তোমরা অনেকেই বুঝে গেছো, তাহলে এবার নেতাকে কিভাবে রাখতে হবে, কিভাবে বসাইতে হবে সেটা অনেকে বুঝে গেছো। এই নেতা হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, তাহলে দেখো এরা ছিল এই যে ডিপ্লেশন লেয়ার, এরা ছিল ডিপ্লেশন লেয়ার, এদের ফ্রি হোল, আর এদের ফ্রি ইলেকট্রন ছিল। ডিপ্লেশন লেয়ারটা একটু মার্ক করে দিই, এইটুকু ছিল আমাদের ডিপ্লেশন লেয়ার। দেখো এই চিত্রটা আবার আঁকা লাগলো আর কি, এই যে ডিপ্লেশন লেয়ার। এবার দেখো, এবার আমি যে নেতাকে এনে বসাইছি সেই নেতা এবার ভালো নেতা, সেই নেতা এবার ভালো নেতা। এই দুই প্রান্তের মধ্যে এইবার যে ব্যাটারিটাকে কানেক্ট করছি, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এখানে আর পজিটিভ টার্মিনাল এখানে, নেগেটিভ টার্মিনাল এখানে এবার পজিটিভ টার্মিনাল এখানে। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এইবার এটা নেগেটিভ, তাহলে এই পাশে এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে এখানে ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন। ওকে, তারা এবার এই পাশে কি দেখতে পাচ্ছে? নেগেটিভ টার্মিনাল। তাহলে নেগেটিভ টার্মিনালের বিকর্ষণের কারণে, বিকর্ষণ, নেগেটিভ টার্মিনাল কি করবে? বিকর্ষণ করবে। এখানে যত বেশি বিভব আমি ক্রিয়েট করব, ধরো 2 ভোল্টের জন্য যে বিকর্ষণ করবে এই ইলেকট্রনগুলোকে, ফ্রি ইলেকট্রনগুলোকে যে বিকর্ষণ করে এদিকে ঠেলবে, যদি 2 ভোল্টের জায়গায় 4 ভোল্ট দিয়ে আরও বেশি বিকর্ষণ করে ঠেলবে। তাহলে এবার আমি এখানে একটা উচ্চমানের ধরো ব্যাটারি বসালাম যার ভোল্টেজ অনেক বেশি। তাহলে উচ্চমানের একটা ব্যাটারি বসানো হলে এটা নেগেটিভ টার্মিনাল, এই নেগেটিভ টার্মিনাল এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে এই ফ্রি ইলেকট্রনগুলোকে এবার বিকর্ষণ করা শুরু করলো। ঠিক আছে, এবার বিকর্ষণ করা শুরু করলো। এবার নেতার মতো কাজ করতেছে। এই যে ফ্রি ইলেকট্রনগুলো, এই ফ্রি ইলেকট্রন বলতেছিল যে ডিপ্রেশন লেয়ার ভাঙবো, ওই পাশে যাবো, আন্দোলন করতেছিল আর কি। হ্যাঁ, তো এই আন্দোলনে আরও যোগ করে দিছে, হ্যাঁ তোদের যাইতে হবে, ডিপ্রেশন লেয়ার ভেঙে ওই ইলেকট্রনগুলোকে ওই পাশে যাইতে হবে। ঠিক আছে, এই তড়িৎ পরিবহন ঘটাইতে হবে। তো এই মোটিভেশনটা দিছে এবার। তো এই মোটিভেশনটা কে দিছে? ব্যাটারি দিছে। কীভাবে দিছে বোঝা গেছে? কারণ এই নেগেটিভ চার্জ এসে এদেরকে বিকর্ষণ করা শুরু করছে, এদেরকে ঠেলা শুরু করছে। তাহলে এই ঠেলার কারণে এই ডিপ্লেশন লেয়ার ভেঙে এই পাশে চলে আসতে পারবে। এবার একটা কথা আছে, মনে করো এখানে এমন একটা নেতা আনলা, ঠিক আছে, যে নেতার অত বেশি পাওয়ার নাই, যে নেতার কথাতে অনেক বেশি মোটিভেটেড এরা হবে না। মনে করো ডিপ্লেশন লেয়ারের, এই যে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারের বাধা অতিক্রম করতে গেলে, সিলিকন ডায়োডের জন্য বাধা অতিক্রম করতে গেলে 0.7 ভোল্ট কিন্তু লাগে। 0.7 ভোল্টের বিভব প্রাচীর আছে ওখানে, 0.7 ভোল্টের একটা বিভব প্রাচীর বর্ডার আছে। এই বর্ডার ভাঙতে গেলে অ্যাটলিস্ট একে কিন্তু 0.7 ভোল্টের বেশি দিতে হবে। এ যদি 0.7 ভোল্টের চেয়ে বেশি, বিভব প্রাচীর হচ্ছে 0.7 ভোল্টের, তাহলে এই যে নেতা, এই যে ব্যাটারি, তারও তো বিভব অ্যাটলিস্ট 0.7-এর বেশি হইতে হবে, না হলে এই বিভব প্রাচীর ভাঙবে কিভাবে? ভাঙতে পারবে না। ঠিক আছে, তাহলে এই বিভব প্রাচীর ভাঙতে গেলে এখানে 0.7-এর বেশি দিতে হবে। তাহলে ধরো 0.7-এর বেশি আমি একটা ব্যাটারি এখানে বসালাম, এবং বসালাম এভাবে যেন এটা পজিটিভ টার্মিনাল আর এটা নেগেটিভ টার্মিনাল হয়। তখন এই ইলেকট্রনগুলো মোটিভেট হয়ে, ইলেকট্রনগুলো এই নেগেটিভের বিকর্ষণে এই পাশে আসতে চাই। এখন তুমি কথা বলতে পারো যে ভাই এই যে নেগেটিভ যে আয়নগুলা, এই আয়নগুলা কি বিকর্ষণ করবে না? করবে, কিন্তু বিকর্ষণ করবে, কিন্তু এই ইলেকট্রন আরও বেশি শক্তি নিয়ে এখানে আসতেছে।
এই যে এদের বিকর্ষণকে অতিক্রম করে এই পাশে চলে আসবে, কারণ এই ব্যারিয়ারের যে পটেনশিয়াল ছিল, ব্যারিয়ার পটেনশিয়াল বিভব প্রাচীর যেটা ছিল, সেই বিভব প্রাচীর ছিল 0.7 ভোল্ট। তো সেই 0.7 ভোল্টের বিভব প্রাচীর ভেঙে এই যে প্রাচীর, এই প্রাচীর ভেঙে ইলেকট্রনগুলো তখন লাফ দিয়ে এই পাশে চলে আসবে। তাহলে এই যে ইলেকট্রন, দেখো ভালো করে কোন কালি দিয়ে লিখবো, সাদা দিয়ে লিখি। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন বিভব প্রাচীর ভেঙে এই যে হোল বা ভ্যাকান্ট এখানে চলে আসছে। এই ইলেকট্রন বিভব প্রাচীর ভেঙে এই হোল বা ভ্যাকান্ট এর এখানে চলে আসছে। ঠিক একইভাবে এই ইলেকট্রন এই বিভব প্রাচীর ভেঙে এখানে চলে আসছে, এই ইলেকট্রন এই বিভব প্রাচীর ভেঙে এখানে চলে আসছে। তাহলে বিভব প্রাচীর আর এখানে নাই, বিভব প্রাচীর ভেঙে গেছে। তাহলে ভেঙে গেলে এবার কন্টিনিউয়াসলি লেয়ার বাই লেয়ার ইলেকট্রন এই পাশে আসতে থাকবে, এই পাশে আসতে থাকবে, লেয়ার বাই লেয়ার ইলেকট্রন। বর্ডার ভেঙে গেছে, তাহলে বর্ডার ভেঙে গেলে এরা যারা ওদের মনে করো যে ওই পাশে গিয়ে ঘর সংসার করতে চায়, তাহলে তারা বর্ডার টর্ডার ভেঙে গিয়ে দৌড় দিবে, বর্ডার টর্ডার ভেঙে দৌড়ানো শুরু করবে, লেয়ার বাই লেয়ার দৌড়ানো শুরু করবে, লাইন বাই লাইন দৌড়ানো শুরু করবে। বর্ডার আর নাই। এটা হচ্ছে মুভির লাস্ট সিন, ঠিক আছে, লাস্ট মনে করো ইমোশনাল সিন মুভির, যে বর্ডার ভেঙে গেছে, সব দৌড়াই দৌড়াই ওই পাশে চলে যাচ্ছে, বুঝলা? তাহলে এইভাবে দৌড়াই দৌড়াই এই পাশে আসবে। এইবার শোনো, তোমার মনে হইতে পারে ভাই এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো এই পাশে এসে এই বা হোল বা ভ্যাকান্ট এদের সাথে তো মিলে গেল, মিলে গেলে তো এইখানে মনে করো এরা নিঃশেষিত অঞ্চল, নিঃশেষিত বা মনে করো যে এই যে বঞ্চিত অঞ্চল তার মধ্যে চলে আসলো। না, তার মধ্যে আসবে না, কারণ এই পাশে কি আছে ভালো করে খেয়াল করো, এই পাশে কি আছে পজিটিভ, এই পাশে কি আছে পজিটিভ। ওই পাশ থেকে যে ইলেকট্রনগুলো আসতেছে, ওই পাশ থেকে যে ইলেকট্রনগুলো আসতেছে সেই ইলেকট্রনগুলোকে ধরার জন্য এই পাশে আবার পজিটিভ বসে আছে, ওই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসার জন্য এই পাশে আবার পজিটিভ বসে আছে। মানে নেতা এবার মনে করো দুই দেশের দুই নেতা আর কি, ব্যাপারটা এরকম যে বাংলাদেশ থেকে মনে করো এক নেতা এদেরকে ঠেলে ওই পাশে পাঠাইছে, আর ইন্ডিয়া থেকে আর একজন নেতা সেই আবার এদেরকে টেনে নিচ্ছে, মানে দুই দেশের মধ্যে মনে করো একটা সামঞ্জস্য হয়ে গেছে, ঠিক আছে। তখন এই পাশ থেকে ঠেলে পাঠাচ্ছে, ওই পাশ থেকে টেনে নিয়ে আসতেছে। তো তাই ঘটবে, দেখো এই পাশ থেকে এই যে নেগেটিভ চার্জ এদেরকে বিকর্ষণ করে ঠেলে ওই পাশে পাঠাইছে, তাহলে কারা আসতেছে, ওই যে ইলেকট্রনগুলো আসতেছে, ইলেকট্রনগুলো আসতেছে, আর এই পাশে কি বসে আছে পজিটিভ, তাহলে পজিটিভ করবে ওই পাশ থেকে আসা ইলেকট্রনগুলোকে টেনে এই পাশে নিয়ে আসবে, ওই পাশ থেকে আসা ইলেকট্রনগুলোকে টেনে ধরে এই পাশে নিয়ে আসবে, কথা বুঝছো? তাহলে টেনে ধরে যদি এই পাশে আনতে চাই, তাহলে দেখো এখান থেকে যে ইলেকট্রনগুলো আসছে না, যে ইলেকট্রনগুলো আসছে না, প্রথমে এই যে এই চেয়ারে বসে পড়ছে, এই যে এই চেয়ারে বসে পড়ছে, ফাঁকা চেয়ারে বসে পড়ছে। তো ফাঁকা চেয়ারে বসার সাথে সাথে এই পজিটিভ ওদের বলতেছে যে না তোরা ওখানে বসিস না, সরে আয়, এই পাশে সরে আয়। তখন ওরা কি করবে, এক লেয়ার সামনে চলে আসবে, এইখানে এসে বসে যাবে, এইখানে এসে বসে যাবে, এক লেয়ার করে সামনে চলে আসবে, এক লেয়ার করে সামনে চলে আসবে, বসে গেল। তাহলে বসে গেলে বলো তো এই লেয়ারটা আবার ফাঁকা হয়ে গেল না? ফাঁকা হয়ে গেলে পরবর্তী লেয়ার, এই যে এই লেয়ারের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আবার এই পাশে চলে আসবে। কি বুঝতে পারছো? আমি আরেকবার বলতেছি, দেখো লেয়ার বাই লেয়ার, এটা একটা ভিডিও, তোমার মনে করো একটা ভিডিও দেখাচ্ছি আমি, যে এই পাশ থেকে এই যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এই পাশে হোলের এখানে এসে ভ্যাকান্টের এখানে এসে বসে গেল, কিন্তু বসে থাকবে না, কারণ ওই পাশ থেকে তো আরও ইলেকট্রন আসতেছে, এই যে লেয়ার, এই লেয়ার ইলেকট্রন আসতেছে না। অনেক সময় দেখবা ধরো যে পাশাপাশি যখন সিট থাকে, পাশাপাশি ইভেন আমাদের অফলাইন ব্যাচে যখন তোমরা বসতে চাও তখন কি করো, ধরো যে কেউ একজন আসলো, কেউ একজন এসে যখন বসবে, নিয়মটা কি যে তোমরা সাইডে সরে যাবা, সরে ওরে বসার জায়গা দিবা। তাহলে ধরো তুমি কোথাও বসে আসো, তোমার ওই পাশে ফাঁকা আছে, তাহলে আরেকজন এসে বসবে, তাহলে তুমি সরে যাবা ওই চেয়ারে, তোমার চেয়ারটা ফাঁকা করে দিবা, ও এখানে বসে পড়বে। ঠিক সেরকম ঘটনা ঘটবে। এই পাশের ইলেকট্রনগুলো এখানে এসে বসে গেছিলো, প্রথমে বসে একটু রেস্ট নিচ্ছিল, কিন্তু রেস্ট নেওয়ার সাথে সাথে এই পাশ থেকে আরেকটা লেয়ারের ইলেকট্রন এই পাশে আসা শুরু করছে, তারাও তো এই পাশে আসতে চায়। ঠিক একইভাবে এই যে পজিটিভ, এই পজিটিভ কী করছে, ওইখানে যে লেয়ারের ইলেকট্রনগুলো বসে গেছিলো, যে হোলের যে লেয়ারে ইলেকট্রনগুলো বসে গেছিলো, ওদেরকে আবার উঠে নিয়ে আসবে, যে তোরা ওখানে বসিস না, তোরা পরের লেয়ারে চলে আয়, তোদের মনে করো যে আর এক পার্টি আসতেছে, ওদেরকে তোরা বসার জায়গা দে। এই কারণে এরা যখন বসে গেছিলো তখন এদেরকে সরাই নিয়ে আসবে পরবর্তী লেয়ারে। এইভাবে একটা লেয়ার থেকে একটা লেয়ার, একটা লেয়ার থেকে একটা লেয়ার ইলেকট্রন মুভ করে 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 সামনের দিকে আগাবে। তাহলে ইলেকট্রন প্রথমে ছিল এখানে, তারপরে চলে আসলো এখানে, তারপরে এই লেয়ার থেকে উঠে গেল এই লেয়ারে, তারপরে এই লেয়ার থেকে উঠে গেল পরবর্তী লেয়ারে, পরবর্তী লেয়ার থেকে উঠে তার পরবর্তী লেয়ারে, এইভাবে এক লেয়ার করে করে ইলেকট্রন এই পাশে আসতে থাকবে। তাহলে ইলেকট্রন এই পাশে আসতে থাকবে, কন্টিনিউয়াস একটা প্রবাহ চলতে থাকবে। ওই পাশ থেকে ইলেকট্রন আসতেছে, সেই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসতেছে, টেনে তখন ওই ইলেকট্রনগুলা আবার এখানে আসবে। আসার পরে ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে ঘোরানো, তাহলে সেই ইলেকট্রনগুলোকে আবার এই পাশে পাঠাই দিবে, পাঠাই দিয়ে একই প্রক্রিয়া আজীবন চালাইতে থাকবে। ঠিক আছে, একই প্রক্রিয়া আজীবন চালাইতে থাকবে। তাহলে এই পাশ থেকে ওদেরকে ছুড়ে দিলে ওই পাশে গেল, ওই পাশে যাওয়ার সাথে সাথে ওদেরকে টেনে নিয়ে আসলো, টেনে নিয়ে আবার এই পাশ থেকে পাঠাই দিচ্ছে, দিয়ে ইলেকট্রনগুলো এর মধ্যে দিয়ে মুভ করতেছে। তাহলে এবার কিন্তু একটা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, ভালো করে খেয়াল করবা।
ইলেকট্রনের প্রবাহ কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালের দিকে হচ্ছে, এটা ছিল আমাদের পি টাইপ আর এটা ছিল আমাদের এন টাইপ, তাই না? পি টাইপ এন টাইপ। তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে ভালো করে খেয়াল করো তো। ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এন থেকে পি এর দিকে, তাহলে তড়িৎ প্রবাহ হবে উল্টা, তড়িৎ প্রবাহ হবে উল্টা ডিরেকশনে তড়িৎ প্রবাহ হবে। এটা যদি ইলেকট্রনের প্রবাহ এন থেকে পি এর দিকে হয় তাহলে তড়িৎ প্রবাহ হবে উল্টা ডিরেকশনে পি থেকে এন এর দিকে। তাহলে এটা পি আর এটা এন, পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ হবে, বুঝলা? তো এই তড়িৎ প্রবাহটা আমাদের দরকার ছিল, এই তড়িৎ প্রবাহটা আমরা পেয়ে গেছি, শেষ। ওকে, এই তড়িৎ প্রবাহটা দরকার ছিল, এটা আমরা পেয়ে গেছি। এইবার শোনো, তুমি আসলে কি পড়ে ফেলছো জানো? তুমি ডায়োডের সম্মুখী ঝোঁক আর বিমুখী ঝোঁক পড়ে ফেলছো। এইটা হচ্ছে বিমুখী ঝোঁক, বুঝছো? রিভার্স বায়াস, বিমুখী ঝোঁক ডায়োডের, বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস, রিভার্স বায়াস। ওকে, তাহলে রিভার্স বায়াসে কোনো তড়িৎ প্রবাহ হয়েছে না, ঠিক আছে, মুভি শেষ। হ্যাঁ, রিভার্স বায়াসে কোনো তড়িৎ প্রবাহ হয়েছে, তড়িৎ প্রবাহ হয় নাই, তাহলে তড়িৎ প্রবাহ রিভার্স বায়াসে ঘটে নাই। তাহলে রিভার্স বায়াসে শর্ট সার্কিট থাকবে, ওই ওপেন সার্কিট থাকবে, কোনো তড়িৎ প্রবাহ নাই, I0, এই দেখো I0। তাহলে দেখো এটা পি, এইটা পি আর এইটা এন। কখন রিভার্স বায়াস হবে? যখন এন এর সাথে পজিটিভ টার্মিনাল আর পি এর সাথে নেগেটিভ টার্মিনাল লাগাই দেবা ব্যাটারির, তখন সেটাকে বলা হবে রিভার্স বায়াস। দেখো এটা পি ছিল আর এটা ছিল আমাদের এন, তাহলে এন এর সাথে পজিটিভ টার্মিনাল, পি এর সাথে নেগেটিভ টার্মিনাল, তাহলে যে নেতা আসলো সেই নেতা আসলে ডিমোটিভেট করে ডিপ্লেশন লেয়ারের পরিধি আরও বাড়াই দিল, ডিপ্লেশন লেয়ারের পরিধি বাড়াই দিল, কোনো ইলেকট্রন মানে ইলেকট্রন এপাশ থেকে ওপাশে গেল না, কোনো চার্জ ক্যারিয়ারের প্রবাহ হলো না, সুতরাং কোনো তড়িৎ প্রবাহ পাওয়া গেল না। তাহলে তড়িৎ প্রবাহ যদি না পাওয়া যায় তাহলে এটা ওপেন হিসাবে কাজ করবে, কারেন্ট থাকবে 0, ঠিক আছে? এখানে কোনো তড়িৎ প্রবাহ নাই, ওপেন সার্কিটের মতো কাজ করবে। ওপেন সার্কিটে তড়িৎ প্রবাহ 0 হয়, তাহলে এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। তারপরে এইবার আসো, এইখানে কি হয়েছে? এইটা আসলে আমরা কি পড়ে ফেলছি জানো? এইটার নাম হচ্ছে সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁক বা সম্মুখী ঝোঁক, এটার নাম কি? রিভার্স ফরওয়ার্ড বায়াস। দেখছো মাঝে মাঝে শর্ট টাইম মেমোরি লস হয়ে যায়। ফরওয়ার্ড বায়াস, তাহলে সম্মুখী ঝোঁক আর বিমুখী ঝোঁক, এই যে দুটো ঝোঁক বা দুটো বায়াসিং, এটাকে বলা হয় ডায়োডের বায়াসিং। তাহলে এখানে কি হলো, কিভাবে আমি বুঝবো যে আমি সম্মুখী ঝোঁকে যুক্ত করছি? তাহলে এই দেখো পি এন জাংশন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তাহলে পি এন জাংশন একটা নিয়ম আছে, বাংলা নিয়ম, যার সাথে যা তার সাথে তা, যার সাথে যা তার সাথে তা, যার সাথে যা তার সাথে তা, এটা হলো সম্মুখী ঝোঁক। তাহলে দেখো এন টাইপ নেগেটিভ টাইপ, তাহলে নেগেটিভ টাইপের সাথে লাগাবো ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, এই যে যার সাথে যা তার সাথে তা। এন টাইপ হচ্ছে নেগেটিভ টাইপ, তো নেগেটিভ টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল লাগাবো। পি টাইপ পজিটিভ টাইপের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগাই দিব, এই যে পজিটিভ টার্মিনাল লাগাই দিব। তাহলে এখানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে কোন দিক থেকে কোন দিকে? পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে আই কি 0 হবে না, I not equal to 0 হবে। ওকে, ঠিক আছে? তাহলে যার সাথে যা তার সাথে তা, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে সম্মুখী ঝোঁক। ভাই ঝোঁক মানে কি একটু বুঝে দেন। ঝোঁক মানেই তো বায়াসিং, ঝোঁক মানে ওই ইলেকট্রন যাইতে চাই, ঝুঁকে পড়ে, ইলেকট্রন ঝুঁকে পড়ে, ঝোঁক। ঝোঁক মানে বায়াসিং, বাংলা নাম হচ্ছে ঝোঁক, সম্মুখী ঝোঁক আর বিমুখী ঝোঁক। ঝোঁক তোমার বুঝতে হবে না, ঠিক আছে? তুমি বায়াসিং বোঝো কিনা দেখো, কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দুই ধরনের বায়াসিং। তাহলে এবার বলো তো আমার কোনটা কাজে লাগতেছে, কোনটা কাজে লাগতেছে বলো, আমাদের কোনটা কাজে লাগছে? আমাদের কাজে লাগতেছে হচ্ছে সম্মুখী ঝোঁকটা, কারণ আমি ওখানে তড়িৎ প্রবাহ পাচ্ছি, বিমুখী ঝোঁকে কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছি না। তো বিমুখী ঝোঁক কি একেবারেই অকাজের না, বিমুখী ঝোঁকও আমাদের মাঝে মাঝে লাগবে। যখন আমরা মনে করো তড়িৎ পরিবহন চাই না, তখন আমরা বিমুখী ঝোঁকে লাগাই দিব, তখন তড়িৎ পরিবহন হবে না। আর যখন তড়িৎ পরিবহন চাই তখন আমরা সম্মুখী বায়াসে লাগাবো, সম্মুখী ঝোঁকে লাগাবো, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসিংয়ে লাগাবো। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে চেঞ্জ করলাম, আসো এইবার একটু চিত্র আঁকতে হবে ডায়োডের। এই যে আমরা পিএন জাংশন ডায়োড পড়ে ফেললাম, পিএন জাংশন
ডায়োড, পিএন জাংশন ডায়োড। তাহলে দেখো ডায়োডের দুই ধরনের ঝোঁক পাইলাম, সম্মুখী আর বিমুখী। সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, ওকে, সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। তো শোনো, আমরা এখন ডায়োডের চিত্র আর অত ইন ডিটেলস চিত্র আঁকবো না ডায়োডের। এই যে পিএন জাংশন ডায়োডের আর এই চিত্র আঁকবো না, এই চিত্র আঁকা হয়ে গেছে। তাহলে এই চিত্র আমরা আঁকবো না, আমরা আঁকবো এখন এরকম চিত্র, সিম্বলিক চিত্র আঁকবো, এই যে এরকম। তাহলে এটা পি টাইপ, এটা এন টাইপ। তাহলে সম্মুখী ঝোঁকে একটু আগে দেখলাম যার সাথে যা তার সাথে তা। তাহলে এন নেগেটিভ টার্মিনাল এন এর সাথে থাকবে, আর ব্যাটারি পজিটিভ টার্মিনাল পি এর সাথে থাকবে। এটা হচ্ছে ব্যাটারি, ওকে। তাহলে ডিপ্লেশন লেয়ার ভেঙে এন থেকে পি এর দিকে ইলেকট্রনের ফ্লো হবে, আর পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ হবে, পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ হবে, এইভাবে চলতে থাকবে, ওকে। এবার শোনো ডায়োডের, এটাই হচ্ছে ডায়োড, এটাই হচ্ছে পিএন জাংশন ডায়োড। এবার ডায়োডের যেমন আমরা রোধের সার্কিট ডায়াগ্রাম যখন আঁকবো তখন রোধকে আমরা এইভাবে আঁকি না, এটা হচ্ছে রোধের প্রকাশ চিহ্ন, যে রোধকে আমরা এইভাবে প্রকাশ করি। ঠিক তেমনি ডায়োডকেও আমাদের প্রকাশ করতে হবে। ডায়োডের প্রকাশ চিহ্ন হচ্ছে এইটা, ডায়োডের প্রকাশ চিহ্ন হচ্ছে এইটা। একটা ত্রিভুজ দিবা, একটা এরকম ত্রিভুজ আঁকবা, ত্রিভুজ আঁকার পর বা একটা তীর চিহ্ন আঁকবা, তীর চিহ্ন আঁকার পরে এর মাথায় একটা দাগ দিয়ে দিবা, এর মাথায় একটা দাগ দিয়ে দিবা, দাগ দিলে এটাই হচ্ছে ডায়োড। এবার এই ডায়োডের এইটা হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত, এটা পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত, যেখানে একটা দাগ দেওয়া থাকবে সেটা হচ্ছে এন প্রান্ত। তাহলে এটা হচ্ছে ডায়োডের সিম্বল, এটা হচ্ছে ডায়োডের পিএন জাংশন ডায়োডের সিম্বল, পিএন জাংশন ডায়োডের এই হচ্ছে সিম্বল। রোধের যেমন সিম্বল এটা হচ্ছে তার সিম্বল। তাহলে এটা হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত। তাহলে দেখো এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত। তাহলে আমরা একটু সিম্বলটা আঁকি, এটা হচ্ছে ডায়োডের সিম্বল এই। তো এটা পি প্রান্ত আর এটা এন প্রান্ত, ওকে। এবার এন প্রান্তের সাথে দেখো, এন প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যুক্ত, পি প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত, এই যে এটা। কি ক্লিয়ার? কথা বুঝছো? এইবার দেখো এই যে চিহ্নটা এরকম হওয়ার একটা কারণ আছে। এই চিহ্নটা দেখো, এই যে এটা পি আর এটা এন, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে? পি থেকে এন এর দিকে। পি থেকে কোথায়? পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ, পি থেকে এন এর দিকে। তো পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ বোঝানোর জন্য এই হচ্ছে তীর চিহ্ন, এই যে পি থেকে এন এর দিকে এই যে তড়িৎ প্রবাহ বোঝানোর জন্য এইটা হচ্ছে এই যে তীর চিহ্ন, এরকম আমরা সিম্বলটা দিলাম, ওকে। এবার কথা হচ্ছে এরকম একটা দাগ দেওয়া হয় কেন? এই দাগটা এন টার্মিনালে দেওয়া হয়, এই দাগটা দেওয়ার একটা কারণ আছে। আমরা যখন ডায়োড দেখব, দেখো আমরা যদি পিএন জাংশন ডায়োড দেখি, পিএন জাংশন বা এমনি ডায়োড দেখি, ডায়োড ডিআইওডি, আমরা যদি ডায়োডের চিত্র দেখি, এই যে দেখো ডায়োডের চিত্র, এই যে এটা দেখো, এইটা হচ্ছে ডায়োডের চিত্র। তাহলে ডায়োডের চিত্র দেখো, এই যে এটা হচ্ছে তীর চিহ্ন পি থেকে এনের দিকে, যে অ্যানোড পি আর ক্যাথোড হচ্ছে এন। তাহলে পি থেকে এনের দিকে তীর চিহ্ন এরকম একটা দাগ, এই দাগটা কেন দেওয়া হয়? ডায়োডের যদি বাণিজ্যিক চিত্র দেখি, তাহলে বাণিজ্যিক চিত্র হচ্ছে এইটা, এটা হচ্ছে ডায়োডের বাণিজ্যিক চিত্র। এবার কথা হচ্ছে কি, একটা ডায়োডে যদি দেখো এরকম একটা সাদা দাগ দেওয়া আছে না, এই দাগটা যদি না থাকতো, এই দাগটা যদি না থাকতো, তুমি কি বুঝতা কোনটা পি কোনটা এন? আমি যদি তোমাকে এইভাবে এঁকে দিই, ধরো এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে ডায়োড, এই যে এটা হচ্ছে ডায়োড। এখন আমি তোমাকে বললাম এটা ডায়োড নাও, এবার তুমি বুঝবা, এটা দেখে বোঝার উপায় আছে কোনটা পি কোনটা এন? বলো, বোঝার উপায় আছে? কোনটা পি কোনটা এন, এটা কি বোঝার উপায় আছে? না, বোঝার উপায় নেই, বোঝা যাচ্ছে না। তাহলে যাতে বোঝা যায় সেই জন্য আমরা কি করব, যাতে বোঝা যায় সেই জন্য আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। এই দাগ দেখে জনগণ বুঝে যাবে যে এইটা, এই দাগটা হচ্ছে এন এন প্রান্ত। তাহলে এই দাগটা যে প্রান্ত আছে সেটা যদি এন প্রান্ত হয়, তাহলে বাকিটা হচ্ছে পি প্রান্ত। এই দাগ দেখে বুঝে যাইতে হবে। তাহলে এই কারণে এরকম একটা দাগ দেওয়া হয়, যে এই দাগটা কোথায় থাকে? এন প্রান্তে থাকে। তাহলে এই তীর চিহ্ন নির্দেশ করতেছে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আর এই দাগটা নির্দেশ করতেছে ডায়োডের যে প্র্যাকটিক্যাল চিত্র, সেই প্র্যাকটিক্যাল চিত্রে কোনটা এন টার্মিনাল এটা বোঝার জন্য এই দাগটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে, আর এই দাগটা দেওয়া হচ্ছে ডায়োডের এন টার্মিনাল কোনটা সেটা বোঝার জন্য, মানে কোনটা পি কোনটা এন এটা তো বুঝতে হবে। যেমন তোমাকে যদি আমি এইভাবে এঁকে দিয়ে বলি, নাও এটা হচ্ছে একটা ডায়োড, নাও এটা তুমি ব্যবহার করো, তো তুমি তো আমার জিজ্ঞেস করবা যে ভাই কোনটা পি প্রান্ত আর কোনটা এন প্রান্ত, এটা একটু বলেন। তো এটা যাতে তুমি আমাকে জিজ্ঞেস না করো সেই কারণে আমি এরকম একটা দাগ দিয়ে দেবো, কারণ এই দাগটা দেখলেই জনগণ বুঝতে পারবে এই দাগটা হচ্ছে এন প্রান্ত,
তাহলে বাকি প্রান্তটা হচ্ছে পি প্রান্ত। দেখো এই যে ডায়োডের প্রত্যেকটা ডায়োডের দেখো এই যে এই ডায়োডটা দেখো, এই ডায়োডে দেখো এরকম একটা দাগ দেওয়া আছে কালো দিয়ে তৈরি করা, এই যে সাদা একটা দাগ দেওয়া আছে, তাহলে সাদা এই দাগটা হচ্ছে এন আর এটা হচ্ছে পি। যদি পুরোটাই কালো থাকতো আমি কি বুঝতাম? পুরোটাই যদি কালো থাকতো আমি কি বুঝতাম যে কোনটা পি কোনটা এন? বুঝতাম না। তাহলে বোঝার জন্য এই যে দাগগুলো দেওয়া হয়, দেখো সব ডায়োডে এরকম দাগ আছে একটা, এই যে দাগ থাকলে আমি বুঝে যাবো যে এটা হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। দেখো সবগুলো ডায়োডে, এই যে প্র্যাকটিক্যাল যত ডায়োড আছে এখানে, এটা দেখো এই চিত্র দেখো, এই চিত্র দেখো এই যে সাদা সাদা দাগ আছে, এই যে এই পাশে সাদা একটা দাগ, এই পাশে সাদা একটা দাগ, তাহলে সাদা দাগটা দেখে আমি বুঝে যাবো যে কোনটা এন প্রান্ত আর কোনটা পি প্রান্ত। বুঝছো? ক্লিয়ার? একটু দাঁড়াও। নাই, আচ্ছা ঠিক আছে, হাতে এঁকে দিছি, সমস্যা নেই। তাহলে এবার আমরা বুঝে গেলাম যে ডায়োডের কোনটা পি কোনটা এন। ওকে, ডায়োডের কোনটা পি কোনটা এন। এখানে একটু চিত্র এঁকে দিই। এই যে এই দাগটা হচ্ছে এটা, এটা এন আর এই তীর চিহ্ন হচ্ছে পি, যে পি থেকে এনের দিকে তড়িৎ প্রবাহ, পি থেকে এনের দিকে তড়িৎ প্রবাহের ডিরেকশন অনুযায়ী তীর চিহ্ন, তড়িৎ প্রবাহ অনুযায়ী তীর চিহ্ন। তীর চিহ্নটা দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে তড়িৎ প্রবাহ এখানে হবে। এবার খুব ভালো করে শোনো, তড়িৎ প্রবাহ এখানে হবে, তাহলে এই ডায়োডটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এই দুই টার্মিনাল, এটা পি এটা এন, এর মধ্যে একটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। এটা একটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে, সম্মুখী ঝোঁকে যে একটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। এটা প্লাস মাইনাস, আইডিয়াল ডায়োড হলে একটা শর্ট সার্কিটের মতো পথের মতো কাজ করবে, যে আইডিয়াল ডায়োড একটা শর্ট সার্কিট পথের মতো কাজ করবে। ওকে, এইবার আসো বিমুখী ঝোঁক। বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস, বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। তাহলে বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াসে এটা পি এটা এন, তাহলে এবার উল্টা, পি এর সাথে থাকবে নেগেটিভ টার্মিনাল আর এন এর সাথে থাকবে পজিটিভ টার্মিনাল, এন এর সাথে থাকবে পজিটিভ টার্মিনাল। তাহলে এখানে কোনো তড়িৎ পরিবহন হবে না। যদি আমি সার্কিটের সিম্বল আঁকি, তাহলে এটা পি এটা এন এভাবে আঁকবো, এইটুকু আর আঁকবো না, পি এন লিখে দিব। তাহলে পি এর সাথে থাকবে নেগেটিভ টার্মিনাল, এন এর সাথে থাকবে পজিটিভ টার্মিনাল। এতে ডিপ্লেশন লেয়ার বড় হবে, কোনো তড়িৎ পরিবহন হবে না, তাহলে তড়িৎ পরিবহন পাওয়া যাবে না, আই হবে জিরো। তখন এই পিএন জাংশনটা এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, এটা একটা ওপেন সার্কিট, এটা পি এটা এন, এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, কোনো তড়িৎ পরিবহন পাওয়া যাবে না। ঠিক আছে, ওপেন হিসাবে কাজ করবে। এটা শর্ট হিসাবে কাজ করতেছিল, এটা ওপেন হিসাবে কাজ করবে, আই হবে জিরো। বাট এর আই কিন্তু জিরো না, এর কিন্তু আই একটা ছিল, এর আই কিন্তু জিরো না, আই কিছু থাকবে, তো এর আইটা হয়ে যাবে জিরো। তাহলে এই হচ্ছে ঘটনা, বুঝলাম? এইবার শোনো, এইবার শোনো, ডায়োডের সম্মুখ বায়াসিং এর ক্ষেত্রে, সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে, সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে কোন ডায়োড থাকলে তুমি কি কাজটা করবা? যেমন ডায়োড তিন ধরনের হতে পারে, সিলিকন ডায়োড, জার্মেনিয়াম ডায়োড আর আইডিয়াল ডায়োড। আসলে বাস্তবে আইডিয়াল ডায়োড বলে কিছু হয় না, বাস্তবে আইডিয়াল ডায়োড বলে কিছু হয় না। তাহলে তিন ধরনের ডায়োড, প্রথমটা হচ্ছে সিলিকন ডায়োড। আসো, সিলিকন ডায়োড,
তো সিলিকন ডায়োড যদি থাকে সম্মুখী বায়াসে, সিলিকন ডায়োড যদি থাকে, আচ্ছা এখানে লিখে দিই, সিলিকন ডায়োড যদি থাকে, এটা পি এটা এন, সম্মুখী বায়াসে আছে, তাহলে আমরা কি করব, এই জায়গাটাকে সিলিকন ডায়োড তো এই জায়গাটা খুলে ফেলবো। আমরা সার্কিট আঁকার সময় ম্যাথ করার সময় এটা দেখবো, এটাকে খুলে ফেলবো। এটা পি টাইপ, এটা এন টাইপ। তাহলে পি টাইপকে পজিটিভ, এই যে পজিটিভ, এন টাইপকে নেগেটিভ, এই যে নেগেটিভ দিয়ে এখানে 0.7 ভোল্ট লিখে দেবো। অর্থাৎ ডায়োডটাকে মুছে ফেলবো। ভালো করে শোনো, কী করবো, ডায়োডটাকে মুছে ফেলবো, ডায়োডটা থাকবে না, ডায়োডটাকে মুছে ফেলবো। ডায়োডের জায়গায় জাস্ট একটা ব্যাটারি বসে দিব। ব্যাটারিটাকে কীভাবে বসাবো, পি পজিটিভ পজিটিভ, এন নেগেটিভ নেগেটিভ, তাহলে 0.7 ভোল্ট এই হিসাবে বসাই দিব। এবার কথা হচ্ছে কেন এটা বসাবো, কেন এটা বসাবো, আসো কেন এটা আমরা বসাবো। দেখো এই যে সম্মুখী ঝোঁক, দেখো এই সম্মুখী ঝোঁক, এই সম্মুখী ঝোঁকের ব্যারিয়ার পটেনশিয়াল কত ছিল বলো, সম্মুখী ঝোঁকের ব্যারিয়ার পটেনশিয়ালটা কত ছিল? ব্যারিয়ার পটেনশিয়ালটা সিলিকনের জন্য, সিলিকনের জন্য 0.7 ভোল্ট ছিল না সিলিকনের জন্য। তাহলে তাকাও একটু ভালো করে, ব্যারিয়ার পটেনশিয়াল এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু প্লাস। তাহলে মাইনাস হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এই যে মাইনাস হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আর এই প্লাস হচ্ছে পজিটিভ টার্মিনাল। তাহলে ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 ভোল্ট না? তো তোমার যদি এখানে তুমি একটা নেতা লাগাইছো, এই যে নেতা ব্যাটারি, তাহলে ব্যাটারি লাগাইছো, ব্যাটারির কী করতে হবে, এমন মোটিভেশন দিতে হবে যাতে এই 0.7 বাধা অতিক্রম করে চলে যেতে পারে। তাহলে এই 0.7 ব্যারিয়ার ভাঙতে গেলে 0.7 ভোল্ট দিতে হবে। 0.7 ভোল্টের ব্যারিয়ারটা ভাঙতে গেলে 0.7 ভোল্ট দিয়েই ওই ব্যারিয়ার ভাঙতে হবে। মানে এটাকে ভাঙতে হবে, এক নিউট্রাল করে ফেলতে হবে, জিরো করে ফেলতে হবে। তো জিরো করার জন্য কি করতে হবে বলো, জিরো করার জন্য এর সাথে কি করলে জিরো হবে, এর সাথে কি করলে জিরো হবে, এর সাথে যদি তুমি আর একটা ব্যাটারি এইভাবে লাগাই দাও, ধরো আর একটা ব্যাটারি এইভাবে লাগাই দিলা, এই যে প্লাস 0.7 ভোল্ট, প্লাস মাইনাস 0.7 ভোল্ট যদি আর একটা ব্যাটারি লাগাই দাও, এটা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল। আর এটা হচ্ছে ব্যাটারির জন্য কিছু পটেনশিয়াল এখানে খরচ হবে। তাহলে ব্যাটারির জন্য যে পটেনশিয়ালটা খরচ হচ্ছে সেটা হচ্ছে এইটা। যদি এইভাবে খরচ হয়, এতটুকু যদি খরচ হয়, বলো এইটুকুর তুল্য কত হয়ে গেল, বলো তুল্য কত, হিসাব করো, এদিক দিয়ে যাও, চলো তরিতে হিসাব করছো না, এদিক দিয়ে যাও, গিয়ে হিসাব করো, মাইনাস 0.7 মাইনাস 0.7 প্লাস 0.7 মাইনাস 0.7 প্লাস 0.7, তাহলে কত ভোল্ট, 0 ভোল্ট। এই যে 0 ভোল্ট হয়ে গেছে। তাহলে আর কোনো বাধা নাই, আর কোনো ব্যারিয়ার পটেনশিয়াল নাই, ঠিক আছে, আর কোনো বাধা নাই, আর কোনো ব্যারিয়ার পটেনশিয়াল নাই। তাহলে ব্যারিয়ার পটেনশিয়াল যখন নাই, তখন ইলেকট্রনগুলো হু হু করে এইদিকে দৌড় দেওয়া শুরু করবে, হু হু করে ইলেকট্রনগুলো এইদিকে দৌড় দেওয়া শুরু করবে। তাহলে ওই ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে গেলে তোমার কি করা লাগলো বলো, এই ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে গেলে এখানে কি করা লাগলো, এখানে তোমার যে ব্যাটারি, এই ব্যাটারির যা সম্পত্তি ছিল তার 0.7 ভোল্ট ড্রপ করা লাগছে। তুমি চিন্তা করো তো, তোমার সামনে একটা দেওয়াল আছে, আমি বললাম এই দেওয়ালটা ভাঙো, তাহলে দেওয়াল ভাঙতে গেলে তোমার কিছু শক্তি দিতে হবে না, কিছু শক্তি খরচ হতে হবে না? তাহলে যে শক্তিটা খরচ হবে সেটা হচ্ছে ওই দেওয়ালের যে শক্তি, দেওয়াল ভাঙতে সেই পরিমাণ শক্তি দিতে হবে। তাহলে সেই পরিমাণ শক্তি দিয়ে দেওয়াল ভেঙে ফেলছি, ব্যারিয়ার পটেনশিয়াল ভেঙে ফেলছি, ব্যারিয়ার ভেঙে ফেলছি। ব্যারিয়ার ভেঙে ফেললে ইলেকট্রনগুলো ওই পাশ থেকে এই পাশে আসা শুরু করবে। তাহলে এইটা তোমার যোগান দেওয়া লাগছে না, ব্যাটারির যোগান দেওয়া লাগছে না, এটা কে যোগান দিছে, ব্যাটারি যোগান দিছে। তাহলে ব্যাটারি কিভাবে যোগান দিল, দেখো তো ব্যাটারি কিভাবে যোগান দিল, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, 0.7 ভোল্ট। সেই জিনিসটাই আমরা এখানে আঁকছি, যে এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখানে 0.7 ভোল্ট ড্রপ করবে। অর্থাৎ এই ডায়োড থাকার মানে কি, সার্কিটে ডায়োড থাকার মানে কি, ডায়োড যদি সম্মুখী ঝোঁকে থাকে, যদি সিলিকন ডায়োড সম্মুখী ঝোঁকে থাকে, তাহলে সেইখানে ব্যাটারি 0.7 ভোল্ট ডায়োডের কাছে ড্রপ করবে। তাহলে ডায়োডের কাছে ড্রপ করলে ডায়োড একটা ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করতেছে, আর কিছুই না। ডায়োড কি করতেছে, ওখানে ভোল্টেজ ড্রপ করে রেখে দিচ্ছে। তাহলে মূল বর্তনীতে যে ভোল্টেজ তুমি সাপ্লাই দিছো তার 0.7 ভোল্ট সে ড্রপ করে ওখানে রেখে দিছে। তাহলে ড্রপ করে রেখে দিছে, যে সাপ্লাই ভোল্টেজ যা ছিল তার 0.7 ভোল্ট ড্রপ করে রেখে দিছে। বিদায় আমি ডায়োডটাকে ওখান থেকে মুছে ফেলবো, সার্কিটে যখন এরপরে আঁকবো ডায়োডটাকে মুছে ফেলবো, মুছে ফেলে ওখানে 0.7 ভোল্টের একটা ড্রপ ভোল্টেজ সোর্স বসাই দিব, যার এই যে পি প্রান্তটা পজিটিভ, এটা পজিটিভ হিসাবে থাকবে, এন প্রান্তটা নেগেটিভ, এটা নেগেটিভ হিসাবে থাকবে। কথা বুঝছো? অনেকে ভাবে যে ভাই আমরা ব্যারিয়ার পটেনশিয়াল তো দেখলাম এরকম, ব্যারিয়ার পটেনশিয়ালে এটা দেখলাম মাইনাস, এটা দেখলাম প্লাস, এই যে পি এর পাশে ছিল মাইনাস, এন এর পাশে ছিল প্লাস, তাহলে আমরা এখন উল্টা কেন আঁকতেছি? উল্টা এ দেখো, এটা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল, তুমি ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙার জন্য তো এটা দিছো, তাহলে তুমি যেটা দিচ্ছ সেটার এটা প্লাস এটা মাইনাস না? তাহলে ব্যাটারির যে ভোল্টেজটা যতটুকু ড্রপ হচ্ছে সেই ড্রপ ভোল্টেজ তো এইটা, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস। কি কথা বুঝলাম? যে এটা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল, তুমি এটাকে জিরো করার জন্য তুমি ড্রপ করতেছো, তাহলে তুমি ড্রপ করবা এটা প্লাস এটা মাইনাস 0.7 ভোল্ট ড্রপ করবা, তো সেটাই হয়েছে। ঠিক আছে, তো সেটাই হয়েছে। তাহলে এইবার তুমি বলো
এবার তুমি বলো আমরা যখন জার্মেনিয়াম ডায়োড নিব তখন কি আঁকবো? ধরো জার্মেনিয়াম ডায়োড, জার্মেনিয়াম ডায়োড, বলো জার্মেনিয়াম ডায়োড আঁকলে কি আঁকবো? এই যে ডায়োডটা, এই ডায়োডটা ধরো জার্মেনিয়াম ডায়োড। এবার এবার কি আঁকবো? জার্মেনিয়াম ডায়োড, এটা পি, এটা এন। তাহলে জার্মেনিয়াম ডায়োড হলে 0.3 ভোল্ট ড্রপ করবে। তাহলে আবারও এখানে ড্রপ হবে, কিন্তু কত ভোল্ট? 0.3 ভোল্ট ড্রপ হবে। ওকে। আর আরেকটা আছে আইডিয়াল ডায়োড। এটা আসলে বাস্তবের কোনো ব্যবহার নেই, যেমন আইডিয়াল, যেমন গ্যাসের কোনো ব্যবহার নেই, আইডিয়াল গ্যাস হয় না, ঠিক তেমনি আইডিয়াল ডায়োড হয় না। হয় ডায়োডকে তোমার তৈরি করতে হবে সিলিকন দিয়ে, নয়তো জার্মেনিয়াম দিয়ে। আইডিয়াল ডায়োড জাস্ট একটা কনসেপ্ট, বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য আইডিয়াল ধরে আমরা হিসাব নিকাশ করলে সহজ হয়। তাহলে যদি আইডিয়াল ডায়োড হয়, আইডিয়াল ডায়োড মানে ওর কোনো ব্যারিয়ার পটেনশিয়াল ছিলই না। তাহলে ব্যারিয়ার পটেনশিয়াল যেহেতু ছিল না, সেহেতু ড্রপ করার জন্য তোমার কোনো ভোল্টেজ ওখানে ড্রপ করতে হবে না, ওখানে তোমার কোনো ভোল্টেজ ড্রপও করার দরকার নেই। তাহলে আইডিয়াল ডায়োড হলে সে 0 ভোল্ট ড্রপ হিসাবে কাজ করবে। তো 0 ভোল্ট ড্রপ মানে কি? বলো 0 ভোল্ট ড্রপ করবে। তো 0 ভোল্ট ড্রপ মানে কি? 0 ভোল্ট ড্রপ, এই যে শর্ট সার্কিট, শর্ট হিসাবে কাজ করবে। তাহলে এই দুইটা ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, আর এর ক্ষেত্রে শর্ট হিসাবে কাজ করবে, শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। তাহলে আইডিয়াল ডায়োড থাকলে আমরা ওইখানে শর্ট করে দিব। তাহলে এগুলা কিসের? সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে। এগুলা সবগুলা সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে। এবার আসো বিমুখী ঝোঁকের ক্ষেত্রে। বিমুখী ঝোঁক, বিমুখী ঝোঁকের ক্ষেত্রে এবার বিমুখী ঝোঁকের ক্ষেত্রে সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে, বিমুখী ঝোঁকে কোনো তড়িৎ পরিবহন হয় না। তাহলে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে সিলিকন ডায়োড ওপেন, ওপেন হিসাবে কাজ করবে, কোনো তড়িৎ পরিবহন হবে না, কোনো কারেন্ট নাই, I0। ওকে, গুড। তারপরে আসো জার্মেনিয়াম ডায়োড। জার্মেনিয়াম ডায়োড বিমুখী ঝোঁকের ক্ষেত্রে, বিমুখী ঝোঁকের ক্ষেত্রে জার্মেনিয়াম ডায়োড ওপেন হিসাবে কাজ করবে, ওপেন, এরও কোনো কারেন্ট থাকবে না। আর আইডিয়াল ডায়োড সে তো ওপেন হয়েই থাকবে, আইডিয়াল, আইডিয়াল ডায়োড ওইটাও ওপেন হিসাবে কাজ করবে। তাহলে সবগুলাই ওপেন হিসাবে থাকবে, কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কোনো কারেন্ট এখানে আমি পাবো না, আই হয়ে যাবে 0। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে বিমুখী ঝোঁকে সব ওপেন হিসাবে থাকবে, আর সম্মুখী ঝোঁকে এটা 0.7 ভোল্ট ড্রপ সোর্স, এটা 0.3 ভোল্ট ড্রপ সোর্স, আর এইটা শর্ট হিসাবে থাকবে। তাহলে এই নিয়মগুলো মাথায় রাখলে তুমি এখন ম্যাথ পারবা। তো চলো আমরা একটা ম্যাথ করে ফেলি, ঠিক আছে। ম্যাথের নম্বর 1 একটা ছোট্ট ম্যাথ করে ফেলবো আমরা। এটা হচ্ছে 10 ভোল্ট, হ্যাঁ। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলতে হবে যে ফাইন্ড আউট which one is forward bias আর which one is reverse bias, which one is reverse bias, এটা ফাইন্ড আউট করতে হবে। আমি কয়েকটা চিত্র এখানে আঁকতেছি। একটা ডায়োড 0 ভোল্ট, এটা 5 ভোল্ট, -3 ভোল্ট প্লাস 5 ভোল্ট, -3 ভোল্ট -5 ভোল্ট, +3 ভোল্ট +5 ভোল্ট, -3 ভোল্ট 0 ভোল্ট, -3 ভোল্ট 0 ভোল্ট। এখানে দেখো কয়েকটা সার্কিট মানে আঁকছি আর কি, জাস্ট ডায়োডের ডান পাশ বাম পাশ আঁকছি। এখান থেকে আমার দেখে বলতে হবে কোনটা ফরওয়ার্ড ব্যাস কোনটা রিভার্স ব্যাস, ঠিক আছে, কোনটা ফরওয়ার্ড ব্যাস কোনটা রিভার্স ব্যাস। তাহলে ডায়োডের ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস চেনার উপায় কি? ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস চেনার উপায় হচ্ছে যে এই যে সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে, এখানেই লিখি, সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে দেখো এই পি ছিল প্লাসে, এন ছিল মাইনাসে,
এর মানে পি কে থাকতে হবে উচ্চ বিভবে আর এন কে থাকতে হবে নিম্ন বিভবে। কারেন্ট উচ্চ থেকে নিম্ন যায়, এই যে তীর চিহ্নটা কারেন্টের ডিরেকশন নির্দেশ করবে, তীর চিহ্ন কারেন্টের ডিরেকশন নির্দেশ করবে যে পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। তাহলে কারেন্ট যাবে পি থেকে এন এর দিকে, কারেন্ট যাবে পি থেকে এন এর দিকে। তাহলে পি উচ্চতে থাকতে হবে, এন নিম্নতে থাকতে হবে। উল্টা যদি হয় তাহলে সেটা রিভার্স বায়াস হয়ে যাবে। যেমন এখানে হয়েছে, দেখো পি এর সাথে মাইনাস অর্থাৎ পি এর সাথে নিম্ন বিভব দিছি, আর এন এর সাথে প্লাস অর্থাৎ এন এর সাথে উচ্চ বিভব দিছি, উচ্চ বিভব। তাহলে যদি এরকম হয় কারেন্ট কি, দেখো এমনি বোঝা যায় কারেন্ট কি নিম্ন থেকে উচ্চতে যায় না উচ্চ থেকে নিম্নতে, উচ্চ থেকে নিম্ন। তাহলে উচ্চ, এটা নিম্ন, তাহলে এদিক থেকে কারেন্ট আসার কথা, কিন্তু দেখো তীর চিহ্নটা কেমনভাবে দেওয়া আছে, তার মানে তুমি দেখেই বুঝে যাচ্ছ যে ও আচ্ছা তাহলে তো এটা রিভার্স বায়াস, বুঝলা? এই সিম্বলই তোমাকে বুঝাই দিবে রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস। তাহলে কারেন্ট সবসময় মাথায় রাখো উচ্চ থেকে কোথায় যাবে, নিম্নতে। তাহলে আসো আমরা এখানে চিনবো যে কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে পি হবে উচ্চ, এন হবে নিম্ন। দেখি তো, এটা ডায়োড, তুমি ডায়োডের এই পাশের পটেনশিয়াল দেখবা আর ডায়োডের ওই পাশের পটেনশিয়াল দেখবা। তাহলে ডায়োডের এই পাশে কত, +5 ভোল্ট, আর ডায়োডের এই পাশে কত, 0 ভোল্ট। দেখো এই পাশে 0 ভোল্ট, এই পাশে +5 আর এই পাশে 0। তাহলে এটা +5 আর এটা 0 ভোল্ট। +5 উচ্চ, উচ্চ আর 0 নিম্ন। তাহলে এটা উচ্চ আর এই পাশ নিম্ন। তাহলে কারেন্ট উচ্চ থেকে নিম্নের দিকে যাবে। হ্যাঁ, তাহলে তীর চিহ্ন ঠিকই আছে, তীর চিহ্ন ঠিকই আছে, সিম্বলটা ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। ওকে, এটা ফরওয়ার্ড বায়াস। এবার আসে এটা +5 আর এটা -3। আচ্ছা, +5 আর -3, তাহলে +5 তো উচ্চ আর -3 এটা নিম্ন, -3 নিম্ন। তাহলে এটা এই যে উচ্চ থেকে নিম্ন দিকে কারেন্ট যাবে ঠিক ডিরেকশনে আছে। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস। এবার দেখো -5 -3, এবার বলো -5 আর -3 এর মধ্যে কোনটা বেশি উচ্চ কোনটা বেশি নিম্ন, বলো। -5 -3 এর মধ্যে কোনটা বেশি উচ্চ, দেখো দুটোই মাইনাস কিন্তু কে বেশি মাইনাস, দুটোই মাইনাস কিন্তু কে বেশি মাইনাস, বেশি মাইনাস কে, -5। তাহলে এ হবে নিম্ন, এ হবে নিম্ন। ওকে, বেশি নিম্ন আর কি, তার তুলনায় এ তো উচ্চ, বুঝলা? অনেকে হয়তো ভাই দুটোই যে মাইনাস হোক, দুটো মাইনাস হোক, তুমি দেখো দুটো মাইনাসের মধ্যে কোনটা বেশি নিম্ন, তাহলে তার তুলনায় বাকিটা উচ্চ। তাহলে -5 নিম্ন বিভব আর -3 -5 এর তুলনায় উচ্চ বিভব, তো নাকি? বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব। তাহলে নিম্ন বিভব উচ্চ বিভব, কারেন্ট যাবে উচ্চ থেকে নিম্ন। দেখো এই তীর চিহ্নের বিপরীতে যাচ্ছি, তাহলে তীর চিহ্নের যখনই বিপরীতে পড়ে গেছি তখন বুঝে গেছি যে ও আচ্ছা এটা রিভার্স বায়াস। ওকে, ডান। এইবার আসে এটা +5 এটা +3, তাহলে +5 এটা উচ্চ আর +3 তার তুলনায় নিম্ন, তার তুলনায় নিম্ন। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস। কি ক্লিয়ার? এবার এটা বলো, এটা বলো, এটা 0 আর এটা -3। তাহলে 0 আর -3 এর মধ্যে কোনটা বড়? 0 বড়। 0 আর -3 এর মধ্যে কম্পেয়ার করলে 0 বড়, তাহলে এটা হচ্ছে উচ্চ। ওকে, আর -3 তার তুলনায় নিম্ন, তার তুলনায় নিম্ন। তাহলে উচ্চ নিম্ন, এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস। যে উচ্চ থেকে নিম্ন কারেন্ট যাবে, তাহলে তীর চিহ্ন মিলে গেছে, তাহলে মিলে গেলে ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, এবার আসো -3 আর 0, বলো -3 আর 0 এর মধ্যে কোনটা উচ্চ কোনটা নিম্ন? 0 উচ্চ, 0 উচ্চ আর এটা নিম্ন, এটা নিম্ন। তাহলে উচ্চ থেকে নিম্নের দিকে কারেন্ট যাবে তীর চিহ্নের বিপরীতে। এই দেখো এই তীর চিহ্নের সিম্বলের বিপরীতে, তাহলে বুঝে গেছি সিম্বলের বিপরীতে হলে রিভার্স বায়াস। এই বলো এবার এমসিকিউতে আসলে তুমি পারবা কিনা যে কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব? যদি এমসিকিউতে আসলে বলে উচ্চ বিভব নিম্ন বিভব দেখাও, তুমি পারবা কিনা বলো? শেষ। ওকে, তাহলে এইবার আসো একটা ম্যাথ করি, আমরা ছোট্ট একটা ম্যাথ করব। এই পয়েন্টের বিভব ভি আউটপুট, এটা আমাদের বের করতে হবে। এটা গ্রাউন্ড সিম্বল। আমরা ইলেকট্রনিক সার্কিটের রোধগুলাকে ম্যাক্সিমাম সময় কে দিয়েই লিখি, কে মানে কিলো ওহম। তাহলে 2K, এটা 3K, এটা 1K, 2K 3K 1K। এটা সিলিকন ডায়োড আর এটা হচ্ছে আইডিয়াল ডায়োড, এটা সিলিকন ডায়োড এটা আইডিয়াল ডায়োড। আর এটা হচ্ছে +10 ভোল্ট, বা শুধু 10 ভোল্ট মানেও তো +10 ভোল্ট। তাহলে এখন আমাদের বের করতে বলছে ভি আউটপুট বের করো। এই যে এই পয়েন্টের বিভব ভি আউটপুটটা কত বের করো, আর এখান থেকে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট আই কত বের করো। ঠিক আছে,
তো প্রথমে অনেকের মনে হবে ভাই সার্কিটই তো হয় নাই, সার্কিট হয়েছে। ইলেকট্রনিক সার্কিটগুলোকে এভাবে আঁকে, ইলেকট্রনিক সার্কিটগুলোকে এভাবে আঁকে। তোমার বুঝে নিতে হবে যে এই অনেকে মনে করতে ভাই ওপেন সার্কিট হয়েছে, না ওপেন না, এই বিন্দুর সাথে এই বিন্দুর একটা সংযোগ আছে, অলিখিত সংযোগ আছে, সেটা তোমার মনে মনে বুঝে নিতে হবে, মনে মনে বুঝে নিতে হবে, ঠিক আছে, যে এই বিন্দুর সাথে এই বিন্দুর একটা কানেকশন আছে, ঠিক আছে। ইলেকট্রনিক সার্কিটগুলোকে মানে প্র্যাকটিক্যালি আমরা যেভাবে তৈরি করি সেই জিনিসটা আমি তোমাদের পরের দিন দেখাবো, তখন তুমি বুঝতে পারবা যে কেন আসলে এর সাথে এর একটা সংযোগ আছে। তাহলে এবার আসো দেখো, আমরা এই সার্কিটটা সলভ করতে চাই, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এবার দেখো সার্কিট সলভ করার জন্য আমরা কি কাজটা করব, এটা তো কোশ্চেন ছিল। তাহলে দেখো ভালো করে বোঝো, এই যে +10 ভোল্ট না, আগে তোমার +10 ভোল্ট এখানে আঁকতে হবে, এখানে তুমি +10 ভোল্ট আঁকবা, কি +10 ভোল্ট, অর্থাৎ এই রোধটার সাথে ব্যাটারির প্লাস টার্মিনাল যুক্ত, +10 ভোল্ট ছিল। তাহলে এই রোধের সাথে এই বিন্দুর সাথে ব্যাটারির প্লাস যুক্ত, ভালো করে খেয়াল করো, ব্যাটারির প্লাস যুক্ত, এই যে প্লাস, তাহলে এটা মাইনাস, এই যে 10 ভোল্ট, তারপরে এই বিন্দুর সাথে সুন্দর করে এই বিন্দুর একটা সংযোগ দিয়ে দিবা, তাহলে সার্কিটটা একটা বদ্ধ সার্কিট হয়ে যাবে। তাহলে কি বললাম আবার বলি, এটা কত ভোল্ট, +10 ভোল্ট। তাহলে +10 ভোল্ট মানে এই রোধটার সাথে এই যে এইভাবে লাগাই দিবা, এটা প্লাস যেন এর সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এই যে 10 ভোল্ট। ওকে, যদি এটা +10 ভোল্ট না হয়ে যদি এইটা -10 ভোল্ট হতো, ধরো -10 ভোল্ট আছে, তাহলে -10 ভোল্ট হলে এটা হইতো মাইনাস, এইটা হইতো প্লাস, তখন আমি এইভাবে যুক্ত করে দিতাম। কি ক্লিয়ার, কথা বুঝছো? ওকে, তাহলে ইলেকট্রনিক সার্কিটে এরকম ফাঁকা থাকলে এই কাজ করতে হবে, বুঝছো, সবসময় এরকম কমন করে দিতে হবে। এইবার দেখো একটা বদ্ধ সার্কিট হয়ে গেছে, ঠিক আছে, এই যে বদ্ধ সার্কিট হয়ে গেল। এবার এই যে সিলিকন, এই যে আইডিয়াল, এইগুলোর কাজ করি। তুমি দেখো সিলিকন, এই যে সিলিকন, সে কি হিসাবে কাজ করবে, 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করবে। আইডিয়াল সে একেবারে শর্ট হিসাবে কাজ করবে। তাহলে এবার আসো সার্কিটে দেখো, অনেকে হয়তো ভাই ডায়োডগুলো কি বায়াসে আছে সেটা যে দেখলেন না, দেখছি তো, এই দুটো ফরওয়ার্ড বায়াসে আছে, এই ডায়োড দুটো ফরওয়ার্ড বায়াসে আছে। কেমনে, আসো এই ডায়োডের এই পাশে তাকাও তো +10, আর এই ডায়োডের একেবারে এই পাশে তাকাও তো গ্রাউন্ড 0, তাহলে 10 আর 0 উচ্চ থেকে নিম্ন কারেন্ট যাবে, তাহলে কি বায়াস, ফরওয়ার্ড বায়াস। ঠিক একইভাবে এই ডায়োডের জন্য দেখো তো, এই ডায়োডের জন্য ওই পাশে কি +10 ভোল্ট, এই পাশে কি 0 গ্রাউন্ড, তাহলে +10 ভোল্ট আর এই পাশে 0, তার মানে এটাও কিসে আছে, ফরওয়ার্ড বায়াস আছে। একটা শর্টকাট কথা বলি, তুমি যদি দেখো কোনো একটা ডায়োড, একটা লাইনের একটা ডায়োড, এটা ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে এর মতো যে থাকবে, এর ক্রমে দেখো, এ যে ক্রমে আছে এও সেই ক্রমে আছে, তাহলে এর মতো যে থাকবে সে ফরওয়ার্ড, আর যদি এ উল্টাভাবে থাকতো, অর্থাৎ এর উল্টা ক্রমে থাকতো, তাহলে সে হইতো রিভার্স। তাহলে একটা ডায়োড কি বায়াসে আছে এটা বুঝলে কিন্তু বাকি ডায়োডগুলো কি বায়াসে আছে এটা বোঝা যায়, ঠিক আছে। তাহলে এর মতোই তো আছে, দেখো এটা আর এটা একইর মতো না, তাহলে এ ফরওয়ার্ড বায়াস হলে এও ফরওয়ার্ড বায়াস হবে, কিন্তু এ যদি উল্টা থাকতো, তাহলে এ যদি ফরওয়ার্ড বায়াস তাহলে ও হবে রিভার্স বায়াস। তাহলে এই দুটো ডায়োডই ফরওয়ার্ড বায়াসে আছে, বুঝে গেছি যে এটাও আছে ফরওয়ার্ড বায়াসে, এটাও আছে ফরওয়ার্ড বায়াসে। তাহলে এবার ফরওয়ার্ড বায়াসে সিলিকন ডায়োড কি হিসাবে থাকে দেখো তো, এই যে লিখে দিছি তোমারে, ফরওয়ার্ড বায়াসে সিলিকন ডায়োড এই যেটা 0.7 ভোল্ট ড্রপ করবে, তাহলে ফরওয়ার্ড বায়াসে সিলিকন ডায়োড 0.7 ভোল্ট ড্রপ করবে। তাহলে দেখো ভালো করে দেখো, এইটা বাদ চলে যাবে, এটা নাই, সিলিকন ডায়োডের এখানে মুছে ফেলে এখানে এই যেটা পি, এটা এন, তাহলে পি প্লাস এন মাইনাস, এইভাবে 0.7 ভোল্ট থাকবে। আইডিয়াল ডায়োড মুছে যাবে, নাই আইডিয়াল ডায়োড কি হিসাবে থাকবে, শর্ট হিসাবে থাকবে, এই যে শর্ট হয়ে গেল। এবার একটা চলতরিত সার্কিট, এই যে চলতরিত সার্কিট সলভ করে আই মান বের করো, একটা লুপ ঘোরাও, মেশ অ্যানালাইসিস, একটা লুপ ঘোরাবা, লুপ কারেন্ট আই। এবার লুপ ঘোরাও, দেখো এখান থেকে শুরু করো, এখান থেকে আসো, ঘুরে প্রথমে কি পাচ্ছ -10, তাহলে -10, ওকে, তারপরে -10 প্লাস, এবার চলতরিতের ম্যাথ করতেছি, 2i, তারপরে প্লাস 0.7, ঠিক আছে, রোধের আগে সবসময় প্লাস, মেশ অ্যানালাইসিস দিয়ে করলে রোধের আগে সবসময় প্লাস, তাহলে প্লাস 0.7, তারপরে প্লাস 3i, তারপরে প্লাস 1i = 0। অনেকে বলতে পারে ভাই এগুলো তো কিলো ওহম, তাহলে কিলো হলে 1000 বসাবেন না, বসাবো না, আমরা কিলোই রাখবো, কারেন্ট মিলিতে আসবে, আমি কিলো রাখবো তাহলে কারেন্ট মিলিতে আসবে।
তাহলে এখান থেকে এবার আয়ের মানটা বের করব। তাহলে আই ইকুয়াল টু দেখো 3 4 5 আর 1 6 আর 10 ওই পাশে গিয়ে 10 থেকে 0.7 বিয়োগ হলে 9.3 ডিভাইডেড বাই 6, 9.3 ডিভাইডেড বাই 6, 9.3 ভাগ 6, তাহলে এটা হবে 1.55 মিলি অ্যাম্পিয়ার। 1.55 অ্যাম্পিয়ার না কিন্তু মিলি অ্যাম্পিয়ার, কারণ আমি রোদ যে কিলো ওহমে নিছি। একটা কথা মাথায় রাখো, রোদ যদি ওহমে থাকে, ভোল্টেজ যদি ভোল্টে থাকে কারেন্ট হবে অ্যাম্পিয়ার। রোদ যদি কিলো ওহমে থাকে, ভোল্টেজ যদি ভোল্টেই থাকে, তাহলে কারেন্ট হবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমি তোমাকে একটু দেখাই দিই কেমনে। এই যে ভি ইকুয়াল টু কি আইআর না, দেখো আইআর, আই যদি অ্যাম্পিয়ার হয় তাহলে এই আর হচ্ছে ওহম। এবার আই যদি মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে এই যে আর কিলো ওহম হইতে হবে। তাহলে মিলি অ্যাম্পিয়ার মানে কি 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, আর কিলো ওহম মানে কি 10 টু দি পাওয়ার 3 ওহম। তাহলে 10 টু দি পাওয়ার 3 কাটাকাটি করে ওহমই থাকে। তাহলে এই কারণে দেখো কারেন্ট যদি অ্যাম্পিয়ার হয় তাহলে রোধ হবে ওহম, গুণফল হবে ভোল্ট। আর কারেন্ট যদি মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে রোধ হবে কিলো ওহম, গুণফল কিন্তু ভোল্টই থাকবে, কারণ এটা 10 টু দি পাওয়ার -3 আর ওটা 10 টু দি পাওয়ার 3, তো কাটাকাটি হয়ে একই জিনিস থাকবে। কি ক্লিয়ার? এবার আসো ভি আউটপুট বের করব। এই যে এই পয়েন্টের ভোল্টেজ বের করব। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ দেখো, এটা আমার সাপ্লাই ভোল্টেজ। দেখো এই পয়েন্টের এই বিন্দুর ভোল্টেজটা চাইছে, তো এটা খুবই সহজ। ভোল্টেজ ভি আউটপুট, এটা এই ভি আউটপুট সমান সমান কি ভালো করে বোঝো। এখানকার ভোল্টেজটা আসতেছে কোত্থেকে? এই সাপ্লাই ভোল্টেজ থেকে। এই সাপ্লাই ভোল্টেজ কত? 10 ভোল্ট। তাহলে সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট, এই 10 ভোল্ট থেকে আসলো, আসার পরে এই যে 2 ওহম সে কিছু ড্রপ করে রেখে দিছে, তাহলে -2i ড্রপ হয়ে গেছে, 2i ড্রপ হয়ে গেল। তারপরে এ কিছু ড্রপ করে রেখে দিছে, ঠিক আছে, এখান থেকে আসতেছে এ কিছু ড্রপ করে রেখে দিছে, তাহলে এ কিন্তু ড্রপ করে রেখে দিছে, তাহলে -0.7 ও ড্রপ করে রেখে দিল বাদ। তারপরে 3 এ কিছু ড্রপ করে রেখে দিছে, তাহলে 3i, তাহলে 10 -0.7, ঠিক আছে, ও সরি ড্রপ করে রেখে দিলে তো -3i, তাহলে 0.7 -5i, আয়ের মান হচ্ছে 1.55 মিলি অ্যাম্পিয়ার। দেখো এটা কিলো ওহম আর এটা মিলি অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টই হবে। তাহলে 10 বিয়োগ 0.7 বিয়োগ 5 আর 1.55, তাহলে এটা হচ্ছে 1.55 ভোল্ট। 1.55 ভোল্ট। এইটা একভাবে এই ভোল্টেজটা বের করা গেল, এটা একভাবে ভোল্টেজটা বের করা গেল। আর একটা ভাবে বের করা যায়, আর একটা ভাবে ভোল্টেজ বের করার উপায় আছে। কি? তুমি দেখো তো ভাই, এটা গ্রাউন্ড না, বলো এটা গ্রাউন্ড হলে এই বিন্দুর বিভব কত? 0। আর তোমার এই বিন্দুর বিভব লাগবে, তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আইআর। বলো এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আইআর কিনা? তাহলে দেখো আর একটা ভাবে কিভাবে বের করা যায়। তাহলে ভি আউটপুট দেখো, এই পয়েন্ট ভি আউটপুট, এই দুই বিন্দুর বিভব পার্থক্য নিব। তাহলে ভি আউটপুট মাইনাস ভি গ্রাউন্ড, এই যে ভি গ্রাউন্ড, তাহলে ভি গ্রাউন্ড তো 0, ভি গ্রাউন্ডের বিভব 0, তাহলে ভি আউটপুট মাইনাস ভি গ্রাউন্ড বিভব পার্থক্য ইকুয়াল টু আইআর। তাহলে অর্থাৎ ভি আউটপুট, আয়ের মান কত, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত, এই যে পুরো পথের মধ্য দিয়ে কারেন্ট কত 1.55, তাহলে 1.55 মিলি অ্যাম্পিয়ার গুণ আর এর মান 1, অতএব 1.55 ভোল্ট। বুঝলা? যেভাবে করতে চাও করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তুমি যেভাবে করতে চাও। এটা আমার সাপ্লাই ভোল্টেজ ছিল, সেই সাপ্লাই ভোল্টেজ থেকে এই 2 ওহম কিছু ড্রপ করে রেখে দিছে, এই 0.7 এ কিছু ড্রপ করে রেখে দিছে, এই 3 কিছু ড্রপ করে রেখে দিছে, যা অবশিষ্ট আছে সেটাই ভি আউটপুট। অথবা এইটা আর এই দুই বিন্দুর বিভবের পার্থক্য ভি ইকুয়াল টু আইআর, সেখান থেকে ভি আউটপুট বের করলাম। যেভাবে বের করি না কেন উত্তর একই আসছে, বুঝছো? তা আমরা পরের দিন এর অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। এবার তোমাদের একটা ভিডিও আমি দিয়ে দিব, তোমরা একটা ভিডিও দেখবা, আমি একটা অ্যানিমেশন ভিডিও দিয়ে দিব, যে ভিডিওর স্ক্রিনশটগুলো এখানে আছে, ঠিক আছে, যে ভিডিওর স্ক্রিনশটগুলো এখানে আছে, একেবারে প্রথম ক্লাস থেকে কথা। তাহলে প্রথমে শোনো, আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করব। তো পিএন জাংশন ডায়োড তৈরি করতে গেলে অর্ধপরিবাহী লাগবে। অর্ধপরিবাহী হিসেবে আমরা সিলিকনটাকে চুজ করলাম। কেন সিলিকনটাকে চুজ করলাম? জার্মেনিয়াম কেন নিলাম না? জার্মেনিয়াম দিয়েও হবে, সমস্যা নেই, কিন্তু জার্মেনিয়াম অত্যন্ত দামি মৌল, দামি ধাতু, এই কারণে আমরা জার্মেনিয়াম নিলাম না। জার্মেনিয়াম অত্যন্ত দামি মৌল, দামি ধাতু, এই কারণে জার্মেনিয়াম নিলাম না।
তুমি মনে করো মরুভূমি থেকে বালু নিয়ে আসো, কয়েক ট্রাক বালু নিয়ে আসো, কেউ তোমার কিছু বলবে না যে ধুলাবালি একটু কমে গেল, ভালো হইলো। কিন্তু জার্মেনিয়াম নিয়ে আসতে যাও, তোমার ধরে একেবারে গারদে ভরে দিবে। তো এই কারণে আমরা সিলিকন দিয়ে তৈরি করব। এবার সিলিকনের যদি আমরা বন্ধন দেখি, বন্ধন স্ট্রাকচার দেখি, তাহলে বন্ধন স্ট্রাকচারটা দেখতে হয় এরকম চতুস্তলকীয়। একটা সিলিকন, সে চারপাশে 4টা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে চতুস্তলকীয় বন্ধনের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে। এটা হচ্ছে একটা সিলিকন। এই সিলিকনের দেখো 4টা হাত, এই যে সিলিকনের 4টা হাত, এই হাতে একটা ইলেকট্রন, এই হাতে একটা ইলেকট্রন, এই হাতে একটা ইলেকট্রন, এই হাতে একটা ইলেকট্রন। সে কি করবে, আর 4টা সিলিকনের সাথে তার ইলেকট্রনগুলোকে শেয়ার করবে। তাহলে সে আর 4টা সিলিকনের সাথে দেখো তার ইলেকট্রনগুলোকে শেয়ার করে নিছে। এই যে এই সিলিকনটা, সে আর 4টা সিলিকনের সাথে, আশেপাশে আর 4টা সিলিকনের সাথে ইলেকট্রনগুলোকে শেয়ার করে নিয়ে সমযোজী বন্ধন তৈরি করছে। এই সমযোজী বন্ধন খুবই দুর্বল বন্ধন, সামান্য পরিমাণ শক্তি দিলে ভেঙে যায়। বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে, দেখো বিশুদ্ধ অবস্থা, ভেজাল মিশানো নাই, সবাই সিলিকন, এও সিলিকন, এও সিলিকন, এও সিলিকন, এও সিলিকন, এও সিলিকন, সবাই সিলিকন, কোনো ভেজাল নাই। তাহলে ভেজাল মিশ্রিত অবস্থায় নেই। এই অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে সিলিকন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কারণ তার কোনো মুক্ত ইলেকট্রন নেই। মুক্ত ইলেকট্রন নেই মানে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নেই। দেখো কন্ডাকশন ব্যান্ড ফাঁকা, কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নেই, যা ইলেকট্রন আছে সব ভ্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ডে আছে। তাহলে আমি কি করবো, এই ইলেকট্রনগুলোকে যোজন ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিব, অর্থাৎ এই ইলেকট্রনগুলোকে ফ্রি করে ফেলতে হবে, ফ্রি করলে তখনই একমাত্র তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে পারবো। ঠিক আছে, তাহলে ফ্রি করার জন্য কি করব, হিট দিব, একটু হিট দিব। ওকে, তাহলে একটু হিট দিলাম, একটু তাপমাত্রা বাড়াই দিলাম। তাপমাত্রা বাড়াইলে দেখো এই যে হাতটা ফাঁকা হয়ে গেছে, দেখো এই ফাঁকা হাত থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে এখানে চলে গেছে। তারপরে আরও কই, এই যে এই একটা হাত দেখো ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে একটা ইলেকট্রন মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই যে একটা হাত ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে একটা ইলেকট্রন মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই একটা হাত ফাঁকা হয়ে গেছে, দেখো ফাঁকা হয়ে একটা ইলেকট্রন মুক্ত হয়ে গেছে। কি ক্লিয়ার? তাহলে ইলেকট্রনগুলো তখন মুক্ত হয়ে গেছে। তো মুক্ত ইলেকট্রনের শক্তির ব্যান্ড কি আর ভ্যালেন্স ব্যান্ড না, তখন মুক্ত ইলেকট্রনগুলো কই চলে গেছে, দেখো এই যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো চলে গেছে। ভিডিওতে তুমি দেখতে পাচ্তা যে ইলেকট্রনগুলো লাফ দিয়ে উঠে যাচ্ছে, ভিডিও হলে দেখতে পাচ্তা, কিন্তু ভিডিও দিলেই মনে করো যে কপিরাইট দিয়ে দিত। এবার আসো, দেখো এই যে ইলেকট্রনগুলো ফ্রি, দেখো ফ্রি ইলেকট্রন, এগুলাই তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে। এটা এখনও কিন্তু বিশুদ্ধ অবস্থায় আছে। কি করা হয়েছে, কক্ষ তাপমাত্রার উপরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই প্রসেসটা তো সবসময় ভালো প্রসেস না, কারণ এটা দিয়ে তো আমি সবসময় কন্টিনিউয়াস তড়িৎ প্রবাহ পাবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অন্য একটা স্থায়ী পদ্ধতি নিতে হবে। তো সেই স্থায়ী পদ্ধতিটা হচ্ছে ডোপিং। তাহলে এই যে দেখো ইনজেকশন, এটা মানে ভিডিওটা খুব সুন্দর, অ্যানিমেশনটা খুব সুন্দর, যে ইনজেকশন দিয়ে ডোপিং করা হচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে এর মধ্যে ভেজাল মিশ্রিত করা হবে। তো এই ভেজাল মিশ্রিত হিসাবে এই যে চলে আসছে 5টা হাতের লোকজন চলে আসছে। ঠিক আছে, 5টা হাত, এর কয়টা হাত, 5টা হাত। তো 5টা হাতে দেখো 5টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এটা তখন এ কী করবে, চতুস্তলকীয় মানে এ তখন মানে অষ্টক পূর্ণ করার পরে এই ইলেকট্রনকে ছেড়ে দিবে, ওই ইলেকট্রনকে ছেড়ে দিবে, এইভাবে ছুড়ে দিবে, মানে ওই ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। তাহলে ফ্রি হয়ে গেলে এ তখন এই যে ফসফরাস, এ তখন ইলেকট্রন ছেড়ে দিয়ে ফসফরাস পজিটিভ আয়নে পরিণত হবে, তাহলে দেখো এইবার আসো, এইবার ত্রিযোজী মৌল মিশাবো, ভেজাল মিশাই। আগে আমরা পি টাইপ তৈরি করলাম, এন টাইপ তৈরি করছি, এবার পি টাইপ তৈরি করবো। এবার অ্যালুমিনিয়াম মিশাইছি, এই হচ্ছে অ্যালুমিনিয়াম ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। সেই অ্যালুমিনিয়াম তার লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, একটা হাত ফাঁকা, এই যে এই হাতটা ফাঁকা। তাহলে এইটা হচ্ছে ভ্যাকান্ট, এটা হচ্ছে ফ্রি। সে তখন এই হোলটাকে ছেড়ে দিবে, এটাকে ছেড়ে দিলে হোলটা ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে গেলে সে হয়ে যাবে অ্যালুমিনিয়াম আয়ন। ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হোলটা ছেড়ে দিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে সে নেগেটিভ আয়নে পরিণত হবে। ঠিক আছে, নেগেটিভ আয়নে পরিণত হবে। দেখো হোলটা যে ফ্রি সেটা বুঝাই তোমারে, এর হাতটা ফাঁকা ছিল না, এই ফাঁকা হাত থেকে এখান থেকে একটা ইলেকট্রন এসে এখানে বসে গেছে, তখন এটা পূর্ণ হয়ে গেছে, হোল চলে গেছে, ভ্যাকান্ট চলে গেছে এখানে। তারপরে এখান থেকে ইলেকট্রনটা এসে এখানে বসে গেছে, হোলটা চলে গেছে এখানে। তারপরে এখান থেকে ইলেকট্রনটা যখন এখানে এসে বসবে, হোলটা চলে যাবে তখন এখানে। তো এই হচ্ছে ঘটনা, হোল কিভাবে ফ্রি সেটা তোমাকে দেখালাম। এবার আমরা পি টাইপ আর এন টাইপ তৈরি করলাম। পি টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, এন টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার পি টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, এন টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, দুটোকে পাশাপাশি রাখবো। তাহলে পাশাপাশি রাখলে দেখো, একটু ভালো করে দেখো, এখানে ভিডিওতে অতটা দেখা যাচ্ছে না, এই যে এইগুলো হচ্ছে হোল, দেখো এইগুলো হচ্ছে হোল, এটা পি টাইপ, আর এইগুলো হচ্ছে ইলেকট্রন, এই দেখো এগুলো হচ্ছে ইলেকট্রন, এই যে ফ্রি ইলেকট্রন, এই যে ফসফরাসের একটা করে ফ্রি ইলেকট্রন আছে, তাহলে এটা হচ্ছে এন টাইপ। এই পি টাইপ আর এন টাইপটাকে পাশাপাশি রাখা হয়েছে। এবার পাশাপাশি রাখা হলে কি হবে, ওই পাশের এই যে প্রথম লেয়ারের, দেখো এই যে প্রথম লেয়ারের এখানে যে ইলেকট্রন ছিল চলে গেছে এখানে,
এখানে যে ইলেকট্রন ছিল চলে গেছে এখানে প্রথম লেয়ারের ইলেকট্রনগুলো এখানে চলে গেছে। এই দেখো প্রথম লেয়ারের ইলেকট্রনগুলো এখানে চলে গেছে, এই যে ইলেকট্রনগুলো এখানে চলে গেছে, গিয়ে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি করবে, একটা ডিপ্লেশন লেয়ার প্রেম বঞ্চিত অঞ্চল তৈরি করবে। এই যে দেখো ডিপ্লেশন লেয়ার তৈরি করছে, নিরপেক্ষ অঞ্চল, এখানে আর কোনো চার্জ নেই, চার্জ ক্যারিয়ার নেই। ঠিক আছে, তাহলে চার্জ ক্যারিয়ার না থাকলে এরা ওই যে বলছিলাম যে এই পাশ থেকে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসলো, তাহলে এদের যে নেগেটিভ আয়নগুলো ছিল, কার নেগেটিভ আয়ন, পি টাইপের, কার নেগেটিভ আয়ন, অ্যালুমিনিয়ামের নেগেটিভ আয়ন, সেই অ্যালুমিনিয়ামের নেগেটিভ আয়নগুলো এই, আর এই পাশে ফসফরাসের পজিটিভ আয়নগুলো এই। অ্যালুমিনিয়ামের নেগেটিভ আয়নগুলো আর ফসফরাসের এই যে পজিটিভ আয়নগুলো, এই আয়নগুলো মিলে একটা ব্যারিয়ার পটেনশিয়াল তৈরি করবে, যেটা মাইনাস এটা প্লাস, এই যে এটা মাইনাস এটা প্লাস। সিলিকনের জন্য সেটা 0.7 ভোল্ট। দেখো লাল হয়ে গেছে ব্যারিয়ার পটেনশিয়ালটা। ওকে, এবার নেক্সট আসো, এবার তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তড়িৎ পরিবহন করাইতে হবে, নেতা নিয়ে আসতে হবে। নেতা নিয়ে আসছি, যে নেতা দেখো এই যে পিটা, এটা কি ছিল এন টাইপ, এটা কি ছিল এন টাইপ, এটা ছিল এন টাইপ। এন টাইপের সাথে দেখো পি পজিটিভ টার্মিনাল লাগানো হয়েছে, আর এটা পি টাইপ ছিল, পি টাইপের সাথে নেগেটিভ টার্মিনাল লাগা হয়েছে, তাহলে এটা হচ্ছে ডিমোটিভেট করবে, এটা উল্টা আরও ডিপ্লেশন লেয়ারের পরিধি বাড়াই দিবে। এই প্লাস কি করবে, ইলেকট্রনগুলোকে, ফ্রি ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে আসবে, আর এই মাইনাস কি করবে, ফ্রি হোলগুলোকে টেনে এদিকে নিয়ে আসবে। দেখো এই যে হোলগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে, আর এই যে পজিটিভ এই যে ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে। তাহলে টেনে নিয়ে আসলে কি হলো, ডিপ্লেশন লেয়ারের পরিধি আরও বেড়ে গেল, ডিপ্লেশন লেয়ার আগের চেয়ে বড় হয়ে গেল। আগে ডিপ্লেশন লেয়ার যা ছিল এখন আরও ডিপ্লেশন লেয়ার আরও বড় হয়ে গেছে। তড়িৎ পরিবহন তো হয়ই নাই, হুদাই ডিপ্লেশন লেয়ারটা বড় হয়েছে। ঠিক আছে, হুদাই ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে গেছে। এইবার আসো, এইবার আমরা এই ব্যাটারিটাকে উল্টে দিব, এবার আমরা ব্যাটারিটাকে উল্টে দিব। ব্যাটারিটাকে উল্টে দিচ্ছি, দেখো ব্যাটারিটাকে উল্টে দিচ্ছি, তো উল্টে যাচ্ছে ব্যাটারি। দেখো এই যে ভিডিও বোঝানোর জন্য, যে ভিডিওটা বোঝানোর জন্য আমি এই স্ক্রিনশটটা রাখছি। ব্যাটারিটাকে উল্টে দিচ্ছি, এই যে উল্টে দিলাম। তাহলে উল্টে দিলে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে এন টাইপের সাথে মাইনাস লেগে গেছে এবার, আর পি টাইপের সাথে প্লাস লেগে গেছে। তাহলে এইবার কী হবে, ইলেকট্রনগুলো আসা শুরু করবে, এখান থেকে ইলেকট্রনগুলো এই পাশে যাবে, এই যেদিকে ইলেকট্রনগুলো যাবে, সাদা দিলে বোঝা যাচ্ছে না, এখান থেকে ইলেকট্রনগুলো এইদিকে যাবে, ইলেকট্রনগুলো এভাবে মুভ করবে। তারপরে পরের লেয়ারও তো আসতে থাকবে, তাহলে এক লেয়ার থেকে এক লেয়ার, এক লেয়ার থেকে এক লেয়ার ইলেকট্রন মুভ করা শুরু করবে। ঠিক আছে, এক লেয়ার থেকে এক লেয়ার ইলেকট্রন এইভাবে মুভ করা শুরু করবে। তো দেখো এই সেই মুভ করার ব্যাপারটা এখানে দেখাবে এবার। এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই ইলেকট্রন ওই যে মাইনাসের ধাক্কায় ইলেকট্রন এখানে চলে আসছে, এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা এখানে, ঠিক আছে, আর এই ইলেকট্রনটা এখানে। এই তাহলে পরবর্তী চিত্র দেখি, পরবর্তী চিত্রতে কি হবে, দেখো এখান থেকে ইলেকট্রনগুলো তো সরে এখানে আসছিল, এই যে ইলেকট্রনগুলো দেখো বসা আছে, দেখো ভালো করে ইলেকট্রনগুলো বসা আছে এখানে। এবার এরা কি করবে, মুভ করে এই পরের লেয়ারে আসবে, কারণ ওই যে চেয়ার ছেড়ে দিবে, কারণ ওই পাশ থেকে আরও ইলেকট্রন আসতেছে, এরা তখন বসে থাকবে না, এরা তখন চেয়ার ছেড়ে দিয়ে উঠে আসবে। তাহলে চেয়ার ছেড়ে দিয়ে উঠে আসে পরবর্তী ফাঁকা চেয়ারে এসে বসে পড়বে, তাহলে এইভাবে এরা আবার তখন এই লেয়ারে, এরা আবার তখন এই ফাঁকা চেয়ারে, এ আবার তখন এই ফাঁকা চেয়ারে, এ আবার তখন এই ফাঁকা চেয়ারে এসে বসবে। এইভাবে মুভ করা শুরু করবে, এক লেয়ার থেকে এক লেয়ার এভাবে মুভ করা শুরু করবে। তো দেখো সেটাই তোমার দেখাচ্ছে, এইভাবে দেখো এই ইলেকট্রনটা এখানে, এইটা এখানে, এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা এখানে। তারপরে এই যে চেয়ার ছেড়ে উঠে আসতেছে, দেখো এই চেয়ারে বসেছিল একটু আগে এই চেয়ারে এ বসেছিল, তাহলে এ তখন উঠে, যখন ও এসে এখানে বসতে চাইবে তখন এ তখন উঠে, কি হলো, এ তখন উঠে এখানে চলে আসবে। এই চেয়ারে এ বসেছিল একটু আগে এ বসেছিল, ও উঠে এখানে চলে আসতেছে। এই চেয়ারে একটু আগে বসেছিল, ও উঠে এখানে চলে আসতেছে। তারপরে এর চেয়ার যে ছিল সে এখান থেকে উঠে এখানে চলে যাচ্ছে, এর চেয়ার যে ছিল সে এখান থেকে উঠে এখানে চলে যাচ্ছে, এর চেয়ার যে ছিল সে এখান থেকে উঠে এখানে চলে যাচ্ছে। দেখো এক লেয়ার থেকে এক লেয়ারে এভাবে ইলেকট্রনের পরিবহনটা চলতেছে। ঠিক আছে, তো এইভাবে ইলেকট্রনের পরিবহন চলতে থাকবে। দেখো ইলেকট্রন এভাবে প্রবাহ হইতে থাকবে, ওই পাশ থেকে ইলেকট্রন ছুঁড়ে এই পাশে পাঠানো হচ্ছে, এই পাশ থেকে ইলেকট্রন ছুঁড়ে এই পাশে পাঠানো হচ্ছে ইলেকট্রন। তাহলে তড়িৎ পরিবহন হবে উল্টা দিকে, তড়িৎ পরিবহনটা হবে উল্টা দিকে, পি থেকে এনের দিকে। এটা হচ্ছে তড়িৎ পরিবহন পি থেকে এনের দিকে, এটা পি আর এটা এন। ওকে, এইভাবে দেখো ইলেকট্রন প্রবাহ হচ্ছে, এন থেকে পি এর দিকে, আর তড়িৎ প্রবাহ হবে তার উল্টা, এইভাবে তড়িৎ প্রবাহন হবে পি থেকে এনের দিকে।
ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস আর হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই যে দুইটা বায়াসিং। তারপরে তো এই জিনিসগুলো তোমাদের বুঝাইছি, ঠিক আছে। ওকে ভাই, অ্যানিমেটেড ভিডিওটা মিরর ইফেক্টের মাধ্যমে রোটেট করে দিন, তাহলে কপিরাইট পড়বে না। এইগুলো পারি না আমি। তাহলে এবার আমি তোমাদের এই গ্রুপে ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নাও। এই ভিডিওর স্ক্রিনশটগুলো আমি তোমাদের বুঝাই দিলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে বেশ বড় একটা ক্লাস হলো। নেক্সট দিন থেকে আমরা ফটাফট ম্যাথ করা শুরু করব। নেক্সট দিন শুধু ম্যাথ নিয়ে আলোচনা হবে। ওকে, তো টাটা, সবাই ভালো থাকিও।